আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস নাম্বার সিস্টেমের। এর আগে তোমাদের সাথে আমার দেখা হয়েছে এসএসসি তে, এসএসসি রেফার্সিতে এবং হচ্ছে এসএসসি পাবলিক লাইভে। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে শুরু করতেছি কি দিয়ে, চ্যাপ্টার 3.1। আমি 3.1 কেন লিখছি, বইয়ে কোথাও কিন্তু 3.1 লেখা নাই। 3.1 লিখছি কারণ এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। বুঝে যদি শর্টকাট করতেছি, নাহলে জায়গা ধরে না আর কি। ঠিক আছে, এত বড় একটা চেহারা ছবি দিয়ে রাখলে আর কি দিব স্লাইডে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস ও প্রকারভেদ। তো চ্যাপ্টারের দিকে হচ্ছে এই যে নাম্বার সিস্টেম। এখন দেখো নাম্বার সিস্টেমে আসলেই আমাদের সর্বপ্রথম যে পার্টটা আসে সেই পার্টটা হচ্ছে নাম্বার সিস্টেমের ইতিহাস। নাম্বার সিস্টেমের ইতিহাস, যে নাম্বার সিস্টেমটা আসলে কোথা থেকে আসলো, হ্যাঁ কোথা থেকে আসলো ইতিহাস, তার একটা শর্ট চিত্র এখানে রাখছি আমি। হ্যাঁ, এখানে একটা শর্ট চিত্র আছে, তো এই শর্ট চিত্রটা আমি এখনই তোমাদেরকে পড়াইতে চাচ্ছি না, এখনই পড়াইলে তোমরা বুঝবে না। ঠিক আছে, তো দেখো এই প্রথম এইটুকু একটু থিওরি পার্ট সামান্য একটু আছে, যে ইতিহাসটা কিভাবে কোথা থেকে আসছে, কোন সংখ্যা পদ্ধতির পরে কোন সংখ্যা পদ্ধতি আসছে, এই জিনিসটা আমি তোমাদের জন্য একটা বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছি। এবং সেটাও কেন, সেটা আমি স্লাইডে রাখতে পারতাম, স্লাইডে না রেখে বইয়ের পাতা এই জন্য রাখতেছি কারণ তোমাদের অনেকে এখনো বই কিনো নাই এবং আমিও কিনতে বলি নাই। বইয়ের বিষয়টা একটু পরে আলাপ করে দিব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই পাতাটাকে স্কিপ করব। এখন আমরা আর স্লাইডে থাকবো না, এখন আমরা একটু বইয়ে চলে যাব। ঠিক আছে, বইয়ের জিনিসটা আমরা একটু 10-15 মিনিট ধরে পড়বো, তারপরে আমরা স্লাইডে আসবো। ঠিক আছে, এই যে মাশাআল্লাহ আজকে প্রায় হচ্ছে 15-20টা স্লাইড রাখছি, এগুলো সব হচ্ছে আজকে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আগে আসো এই ইতিহাস পাতিহাস এগুলো একটু ঝালাই করে আসি। ঠিক আছে, ইতিহাসের পাতায় একটু পড়ে আসি। ঠিক আছে, এখন আসো কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস। দেখো এই বইটা হচ্ছে আহ, এই বইটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের, অর্থাৎ সিস্টেক পাবলিকেশনের। তার মানে এটাই না যে আমি এই বইটাই তোমাদেরকে কিনতে বলতেছি, আমি কয়েকটা বই মিক্স করে পড়াবো আর কি তোমাদেরকে। ঠিক আছে, এবং বইয়ের লিস্ট আমি দিব। সেটা হচ্ছে খেয়াল করো, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস হচ্ছে এটা। পড়ি দেখো, আচ্ছা এর আগে একটা গল্প বলি আর কি। হ্যাঁ, এখানে আসার আগে একটা গল্প বলি যে সংখ্যা পদ্ধতিটা আসলে কিভাবে আসলো। ধরো এই সংখ্যা তো মানুষ আগে জানতো না, তাই না, সংখ্যার হিসাব তো ছিল না। তো সংখ্যার হিসাবটা কিভাবে আসলো সেটা একটু বলি। দেখো কথা হচ্ছে আগে এক রাখাল, সে কি করতো, রাখাল হচ্ছে ধরো অনেকগুলা ভেড়া নিয়ে ভেড়া চড়াইতে যাইতো মরুভূমিতে। তো এই মরুভূমিতে সে যখন ভেড়া চড়াইতে যাইতো, এই ভেড়া চড়ায় আসার সময় ওইখানে না অনেক শিকারী পশু ছিল, মানে বাঘ নেকড়ে এই ধরনের পশুগুলো অনেক বেশি ছিল। তো এই বাঘ নেকড়ে এইগুলো থাকার কারণে দেখা গেলো তারা প্রায় প্রায় কি করতো, এই ভেড়া ধরে খেয়ে ফেলতো, ছাগল ধরে খেয়ে ফেলতো। তো সে হিসাব রাখবে কিভাবে, তখন তো গণনা ছিল না যে ও কাউন্ট করে নিয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 100। এই গণনা তো ও করে নিয়ে যেতে পারে না। তখন ও অনেক মাথা চুলকানো শুরু করলো, হ্যাঁ একদম মনে করো মাথা চুলকাইতে চুলকাইতে রাসেল ভাইয়ের মতো পাগল হয়ে যাবে প্রায়। তখন যে ও কি করলো, চিন্তা করলো যে না, এইভাবে আসলে করা যাবে না, একটা বুদ্ধি পেয়েছি। একটু একটু চালাক হচ্ছে আর কি। ঠিক আছে, আমার সন্নির্দেশে তখন সে কি করছে, তখন সে কিছু পাথর একত্রিত করছে, করে সে প্রত্যেকটা ছাগলের জন্য একটা করে পাথর রেখে দেয়। ধরো এই যে একটা ছাগল একটা পাথর, দুইটা দুইটা পাথর, তিনটা ছাগল তিনটা পাথর, চারটা ছাগল চারটা পাথর, পাঁচটা ছাগল পাঁচটা পাথর, এইভাবে করে সে অনেকগুলা পাথর জমাইছে। এবং যখন তারা চলে যায় তখন সে কি করে, এই পাথর যখন এই আসার সময় বাসা থেকে বেরোনোর সময় পাথরগুলো একটা থলেতে নিয়ে আসে, এবং যাওয়ার সময় ওই পাথরগুলো থলে থেকে বের করে করে হিসাব করে। এইভাবে করে আস্তে আস্তে গণনাটা শুরু হইলো আর কি। ঠিক আছে, এই গণনা থেকে আস্তে আস্তে অনেক রূপ দিয়ে, তারপরে হচ্ছে কাঠি দিয়ে গুনতো, তারপর ট্যালি আসলো। ঠিক আছে, তারপর আস্তে আস্তে বিভিন্ন সংখ্যা পদ্ধতি গণনা আসছে। ঠিক আছে, তো আসো সেই সংখ্যা পদ্ধতির গণনাগুলো একটু দেখি আর কি। কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাসটা কি থাকো, মানুষ কোনো কিছু গণনা করার চেষ্টা থেকে সংখ্যার জন্ম হয়েছে। কিন্তু সভ্যতার শুরুতে সংখ্যা দিয়ে গণনার বিষয়টি বা সংখ্যা পদ্ধতি উন্নত মানের ছিল না। ওই যে ছিল কি, ওই যে নোড়া দিয়ে গুনতো, কাঠি দিয়ে গুনতো, হ্যাঁ ইয়ে সবকিছু দিয়ে। দেখো মানুষ আঙুল কাঠি নুড়ি পাথর, হ্যাঁ রশিতে গিরা দিয়ে, হ্যাঁ রশির ভিতরে গিরা দিয়ে দিয়ে, ওই যে আমিও দেখতাম ছোটবেলায়, হ্যাঁ যে আমার দাদি এমন করতো, যে কি করতো, আমি দেখতাম একটা রশিতে এসে গিরা দেয়, ফজরের নামাজ পড়া শেষে একটা গিরা দেয়। দাদি কেমনে গিরা দেন, বলে আমি একটা হচ্ছে জিকির করতেছি, সেই জিকিরের একটা হিসাব রাখতেছি। তো ওই গিরা দিয়ে দিয়ে হিসাব করতো আর কি। তো এইভাবে রশিতে গিরা দিয়ে, তারপর দেখো মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদনা করেছে। ঠিক আছে, এখন কি বলছে দেখো, এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন বর্ণ সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হতো। আসলে সভ্যতার শুরুতে মানুষের গণনার জন্য বড় বড় সংখ্যার প্রয়োজন হইতো না। কারণ দেখো এই যে দেখো এখানে কি বলছে, সভ্যতার শুরুতে কি বড় বড় সংখ্যার প্রয়োজন হইতো না। ঠিক আছে, এইটা একটা এমসিকিউ। ঠিক আছে, আসে মাঝে মাঝে। এখন দেখো বড় বড় সংখ্যার প্রয়োজন হইতো না কেন, কারণ হচ্ছে তখন তারা লেনদেনই করতো অনেক ছোট ছোট। হ্যাঁ লেনদেনই করতো ছোট ছোট। এই তুমি আমার কাছ থেকে 5টা পটল নাও, আমার 3টে আলু দাও। হুম, এই তুমি আমার কাছ থেকে 1 কেজি চাল নাও, আমাকে 1 কেজি আটা দাও। লেনদেনই ছিল এরকম। হ্যাঁ, কারণ শুরুতে তো আর অর্থ বিনিময় হইতো না, টাকা মুদ্রা এগুলো তো ছিল না, তখন কিন্তু পণ্য বিনিময় হইতো, তাই না, পণ্য বিনিময়, যে তুমি আমাকে এতগুলো পণ্য দাও তার বিনিময়ে আমি তোমাকে এতগুলো পণ্য দিব। ঠিক আছে, এই জন্য খুবই কম হইতো। তাই এই সমস্ত পদ্ধতি সে সময়কার গণনার জন্য যে কোনো প্রয়োজন পূরণ করে ফেলতে পারতো। দেখো এই একটা এমসিকিউটি দেখো, ব্রাজিলের ব্রাজিলের কোথায়, ব্রাজিলের, এখন ব্রাজিল যারা সেলিব্রিটি, যারা ব্রাজিলের সাপোর্টার আছে না, তারা আজকে থেকে অ্যাড করবা যে দেখ ব্রাজিলের ইতিহাস দেখবে না। ঠিক আছে, কত শিক্ষিত ইতিহাস অ্যাড করবা। দেখো কি বলছে, ব্রাজিলের পিরাহা নামের আদিবাসী, কি নামের, পিরাহা নামের আদিবাসীরা এখনো 1 ও 2 এর বেশি গুনতে পারে না। এই রে,
চাইছিলাম যে ব্রাজিলকে একটু হাইলাইটেড করব, কিন্তু এখানেও ভাতে মেরে দিল। ওরা এখনো কি গুনতে পারে না, 1 আর 2 এর থেকে বেশি গুনতে পারে না, 1 গোল আর 2 গোল, ঠিক আছে। ওরা এর থেকে বেশি গোল খাইলেও হিসাব করতে পারে না, ঠিক আছে, কয়টা গোল খাইছে। ওই দেখা গেলো 2 পরে গুনে, ধরো গোল খাইছে হচ্ছে 7টা, তখন ওরা কেমনে গুনবে বলো? ওরা তো গুনতে পারে সর্বোচ্চ 2 পর্যন্ত, 7টা গোলকে কেমনে গুনবে? 2 2 2, তাহলে 2 4 6 হইলো, আর লাস্টে একটা, মোট কয়টা? 7টা। তাহলে বলবে 3 জোড়া একটা, এক হালি 2 হালিও গুনতে পারে না, ঠিক আছে। তোমরা প্লিজ কেউ মনে কষ্ট করে না, আর পাইলে পাও ভাই, এমন দলে সাপোর্ট করার একটু তো পাবাই। কিন্তু ক্রমে কৃষিকাজ বা পশুপালন অগ্রগতির সাথে সাথে মানুষের বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলে দাগ টেনে সংখ্যা গণনার পদ্ধতিও কিছুটা উন্নত করার প্রয়োজনীয়তা দেখা দিল। এই যে দেখো, দাগ টেনে যে গণনাটা শুরু হইলো, দেখো এই যে এক, এগুলো তো বুঝি, 1 2 3 4 5 6 7 8 9, এই যে দেখো 10 লিখতো কেমনে, দেখো এই যে 10টারে লিখতো কেমনে ওরা, এই হচ্ছে 10। দেখো 100 কেমনে লিখতো, এই যে জিজ্ঞাসাবোধক চিহ্ন, হ্যাঁ 100 কেমনে লিখতো দেখছো, জিজ্ঞাসাবোধক চিহ্ন। 1000 আর 1 লাখ তো বলবোই না, 1 লাখ তো ওরা ছিল একটা মানুষের ছবি, হ্যাঁ আমি পা তুলতে পারতেছি না, হাত পা তুইলা 2 হাত উঁচা করে আমরা বসে থাকতো, ঠিক আছে। এই হচ্ছে 1000। এখন দেখো এটা কোন সংখ্যা পদ্ধতি? এই যে এই চিহ্নগুলো যে ইউজ করতো, এটা ইউজ করতো কারা? দেখো মিশরীয়রা। কারা? মিশরীয়রা। তাহলে দেখো এই যে যে প্রতীকগুলা, এই যে যে প্রতীকগুলা, এই প্রতীকগুলো হচ্ছে কিসের? এই প্রতীকগুলো হচ্ছে মিশরীয়। এই প্রতীকগুলো হচ্ছে কি মিশরীয় অথবা অথবা হায়ারোগ্লিফিক্স। মিশরীয় অথবা কি হায়ারোগ্লিফিক্স, মিশরীয় অথবা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। মিশরীয় অথবা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি প্রতীকগুলো হচ্ছে এরকম। তোমরা এই প্রতীকগুলো একটু চিনে রাখো, ঠিক আছে। নিচে আরো কিছু প্রতীক আমি তোমাদেরকে দেখাবো, বা একটা চার্ট আছে এই বইটাতে, একটা চার্টের ভিতরে সবগুলো প্রতীক দেখা যায়। তো প্লিজ ওইটা একটু তোমরা দেখো, দেখলে কি হবে, ওটাতে হচ্ছে তোমরা সহজেই বুঝতে পারবা। হ্যাঁ, সহজেই চিহ্নগুলো, কারণ বলা তো যায় না ভাই, এমসিকিউ চেঞ্জ হইতেছে, দিন দিন চেঞ্জ হইতেছে। তো সাজেশন নামক শব্দটারে আমি খুব অপছন্দ করি, কারণ হচ্ছে আমার কথা হচ্ছে আমার সব জানতে হবে। কারণ সাজেশন কোন টিচারের মাইন্ডকে আমি রিড করতে পারবো, আমি কি করতে পারবো, বিগত সালের কোশ্চেনগুলোকে রিসার্চ করে তোমাদেরকে দিতে পারবো। এন্ড বিগত সালের কোশ্চেন রিসার্চ করে দিলাম, এখন করলো না, স্যারের মাথায় নতুন একটা ম্যাথ স্যার আবিষ্কার করছে, তখন তুমি কি করবা? এই জন্য প্লিজ ফোকাস অন বেসিক, ঠিক আছে, বেসিকের উপরে গুরুত্ব দিতে হবে। এই এখন যারা ক্লাসে এসে সালাম দিচ্ছ সবাই ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া পড়ো আসো। এরপরে কি বলছে দেখো, সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু করে কারা? এই যে সুমেরীয় ও ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতা, ঠিক আছে। এই তো মিশরীয়, ঠিক আছে। তাহলে মিশরীয় একটা জাতি, সুমেরীয় একটা জাতি এবং ব্যাবিলনীয় একটা জাতি। হ্যাঁ, এই যে এই সালগুলা একটু মার্ক করো ভাইয়া। কি বলতেছে দেখো, প্রায় 5 বছর, কত বছর? প্রায় 5 বছর আগে অনেকটা একই সময়ে দুটি সভ্যতা শুরু হয়। কোন দুটি সভ্যতা শুরু হয়? এই যে ব্যাবিলনীয় আর হচ্ছে মিশরীয়। মিশরীয়টাকে হায়ারোগ্লিফিক্স বলে, আর ব্যাবিলিয়নটাকে ব্যাবিলিয়নীয়ই বলে, ঠিক আছে। এই সভ্যতা শুরু হয় এই দুই জায়গায় সংখ্যার লিখিত রূপ পাওয়া গেছে। সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায় গণনার, এই যে দেখো সাইট ভিত্তিক, হ্যাঁ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভিভিআই, হ্যাঁ ভিভিআই, হ্যাঁ একটা এমসিকিউ, যে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল? কি হবে? 60 কত? 60 ভিত্তি কত? 60। এই যে এখানে আমি একটু লিখে রাখতেছি বেস, হ্যাঁ আজকেই আমরা শিখে যাব যে বেস বা ভিত্তি আসলে কি জিনিস। তাহলে বেস কত? বেস হচ্ছে 60, বেস 60, এটা আমরা, আর বেস বা ভিত্তি যে আসলে কি জিনিস সেটা আজকেই শিখে যাব। একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো যেখানে স্থানীয় মান ছিল। কি বলছে দেখো, এই 60 ভিত্তিক গণনা পদ্ধতি এখনো আমরা সময় গণনা বা কোন পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিসের ক্ষেত্রে? কোন পরিমাপের ক্ষেত্রে বা সময়। দেখো ওই যে 60, সেইখান থেকে কি আসছে দেখো, 60 সেকেন্ডে 1 মিনিট, বা 60 মিনিটে 1 ঘন্টা, বা 60 মিনিটে কি 1 ঘন্টা, বা কোন পরিমাপের ক্ষেত্রে 60-এর গুণিতক ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ 60, তারপরে যে 180, তারপরে হচ্ছে 360, ঠিক আছে, অনেকটা এইভাবে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো এই ব্যাবিলিয়ন, তাহলে এই একটা জিনিস যদি আসে একটা এমসিকিউ, 60 সেকেন্ডে 1 মিনিট বা 60 ঘন্টায় 1 মিনিট, 1 ঘন্টা, সরি 60 মিনিটে 1 ঘন্টা, এই পদ্ধতিটা কোথা থেকে আসছে? ব্যাবিলনীয় বা সুমেরীয় পদ্ধতি থেকে। অন্যদিকে আমরা জানি মিশরীয়রা অনেক বড় স্থাপনার কাজ করেছে, যার অন্যতম ছিল বিশাল বিশাল সব অত্যাশ্চর্য পিরামিড, সুতরাং তাদের অবশ্যই বড় সংখ্যার প্রয়োজন পড়েছিল। ফলে মিশরীয়রা আরেকটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এই যে হায়ারোগ্লিফিক্স। মিশরীয়রা কি করে? হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন, যেখানে তারা একের জন্য একটি টান ব্যবহারের পাশাপাশি প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য আলাদা সংখ্যা ব্যবহার না করে 10 গুণোত্তর হারে প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করত। দেখো এই যে এইটা দেখলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, এইটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো 1 থেকে 9 পর্যন্ত তো কাউন্ট করলোই, এই যে 1 একটা দাগ, 2 দুইটা দাগ, 3 তিনটা দাগ, ঠিক আছে। দেখো 10, তাহলে খেয়াল করো ও 11কে কিভাবে লিখতো। দেখো এই সংখ্যা পদ্ধতিতে, এই একটু খেয়াল করো এই সংখ্যা পদ্ধতিতে, তাহলে 11কে কিভাবে কাউন্ট করা হতো। 11 হচ্ছে এমন, ঠিক আছে, 11-এর মানটা লেখাইতে হইতেছে, এই হচ্ছে 10 আর 1 11, বুঝাইতে পারতেছি। এরপর দেখো 100, 1000, 10,000, এমনকি তারা কোন পর্যন্ত কাউন্ট করতে, দেখো এই যে 3
2 5 10 লক্ষ। এটা কত? 10 লক্ষ না? এই যে দেখো, এই যে 3 2 10 লক্ষ। 10 লক্ষ পর্যন্ত কাউন্ট করার চিহ্ন তাদেরকে ছিল, কারণ হায়ারোগ্লিফিক্সের হিসাবটা অনেক বেশি ছিল। ধরো এখানে কেউ লিখবে হচ্ছে কত, ধরো কেউ এখানে লিখবে হচ্ছে 120 বা 122। 122 তারা কিভাবে লিখতে বলো? এই যে 100 লিখতে, যে এই চিহ্নটার মাধ্যমে, এই যে ইকুয়াল চিহ্নের মতো 100, এবার দেখো 22 না 22, তাহলে 100 পরে এই 10 এই 10, এই 120 21 22। বুঝতে পারতেছো হিসাবটা কেমনে করতো? এইভাবে করে তারা হিসাব করতো। এইগুলো আসবে না, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট একটু বুঝাইলাম এই কথাটা, ঠিক আছে, যে 10 গুণোত্তর হারে প্রতিটি সংখ্যা তারা হিসাব করতো। এই যে দেখো 10 গুণোত্তর হারে প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করতো। এখন কি বলতেছে দেখো, মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। তাহলে দেখো এই আরেকটা এমসিকিউ, হ্যাঁ এই আরেকটা এমসিকিউ, মিশরীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল? 10। মিশরীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি দিলে কত ভাইয়া? 10। এবার আসো, আপাত দৃষ্টিতে এটি দুর্বোধ্য মনে হলেও এই পদ্ধতিতে সমসাময়িক কালে অনেক বড় বড় সংখ্যাকে তুলনামূলকভাবে সহজ পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব হতো। এই পদ্ধতিতে স্থানীয় মান ছিল না। এই পদ্ধতিতে কি ছিল না? কোনো স্থানীয় মান ছিল না। এইটা একটু মাথায় রেখো। একটু পরে যেই না আমরা একটা জিনিস পড়বো, যেটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এবং সেখানে গেলেই এই স্থানীয় এবং অস্থানীয় কথাটা আসবে, ওখানে ক্লিয়ার করবো আমি তোমাদেরকে। তো তখন কি ছিল না? স্থানীয় মান ছিল না। এই যে দেখো এইসব চিহ্ন টিহ্ন দিয়ে স্থানীয় মান জিনিসটা আমি বুঝাই দিব। এরপর কি বলতেছে দেখো, এবং চিহ্নের অবস্থান ক্রমে গুরুত্বপূর্ণ না হলেও হিসাবের সুবিধার্থে এখানে বড় সংখ্যাসূচক প্রতীকটিকে বামে এবং তারপর থেকে ক্রমানুসারে ছোট সংখ্যাসূচক প্রতীকগুলোকে ডানে বসানো হতো। উভয় পদ্ধতিতে কোনো কিছু না থাকলে সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হতো, যদিও সেটি গাণিতিক সংখ্যা শূন্য নয়। তার মানে বুঝতে পারতেছো? ঠিক আছে, এখানে কি দেখো, এখানে কিন্তু গাণিতিক সংখ্যা শূন্য এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। এখনো পর্যন্ত যত সংখ্যা পদ্ধতি আমরা পড়তেছি, ওরা কেউ না এখনো শূন্য বুঝে নাই। বুঝছো? আমরা কি কি পড়লাম? মিশরীয় পড়ছি। কি কি পড়ছি? মিশরীয় পড়ছি, তারপর ব্যাবিলনীয় পড়ছি, তারপর সুমেরীয় পড়তেছি, হায়ারোগ্লিফিক্স পড়লাম। ওরা কেউই কি করে না ভাইয়া? ওরা কেউই এখনো পর্যন্ত কোনো শূন্য ব্যবহার করে না। ওরা এখনো পর্যন্ত কেউ শূন্য ব্যবহার করে না। আর এই লাইনটাকে কি একটু বুঝছো? এই যে এই কথাটুকু বুঝছো? এই যে বড়, দেখো কি বলতেছে, বড় সংখ্যাসূচক প্রতীকটিকে বামে এবং এরপর থেকে ক্রমানুসারে ছোট সংখ্যাসূচক প্রতীকগুলোকে ডানে। এই যে দেখো আমি মাত্র যে লিখলাম, এখানে দেখো এই যে 100 সব থেকে বড়টাকে আমি বামে লিখছি, তারপরে ডানে লিখছি ছোট, তার ডানে লিখছি আরো ছোটগুলাকে। এতটুকু পর্যন্ত তোমাদের বুঝতে কারো কোনো অসুবিধা থাকলে একটু ঝটপট লিখে ফেলো। হ্যাঁ, এখন দেখো এই চিহ্ন বা প্রতীকটা দেখো, হ্যাঁ এই যে দেখো হিন্দু বা আরবীয়, ঠিক আছে, এই যে দেখো হিন্দু বা আরবীয়, এইটা ছিল হচ্ছে কম্পারেটিভলি ওই সংখ্যা পদ্ধতিগুলোর ভিতরে সব থেকে লেটেস্ট ছিল এইটা। হ্যাঁ, সব থেকে লেটেস্ট ছিল এটা। আর এই হচ্ছে শুরু। দেখো এই যে দেখো ভিত্তি না, এই ভিত্তি শব্দটাকে একটু পরে আমি তোমাদেরকে বুঝাই দিব যে ভিত্তি বা বেসটা আসলে কি। খেয়াল করো, ব্যাবিলিয়নের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল? 60। মায়ানের কত? 20। চাইনিজের 10, মিশরীয়র 10, গ্রিকের 10, রোমানের 10, হিন্দু আরবীয়র 10। এবং দেখো এই যে চাইনিজের এখানে দেখো একটা চিহ্ন ব্যবহার করছে, এটা কিন্তু শূন্য না। হ্যাঁ, এই জিনিসটা একটু এখানে লিখে রাখি, এটা কিন্তু শূন্য নয়। এটা কিন্তু শূন্য নয়। শূন্যর ব্যবহার হয় হচ্ছে এই যে হিন্দু আরবীয়তে কি করা হয়? শূন্য ব্যবহার করা হয়, বাকি কোথাও শূন্য ব্যবহার করা হয় না। এই প্রতীকগুলো তোমরা একটু খেয়াল করো। দেখো রোমান সংখ্যা তো আমরা সবাই পরিচিত, এই উপরের নাম্বারটাও আমরা সবাই পরিচিত, কিন্তু খেয়াল করো এইখানে দেখো হিন্দু আরবীয়তে 10-এর পরে, দেখো 10-এর পরে কত? 50, তারপরে হচ্ছে 100, 5 গুণ করে বৃদ্ধি পাইতো 10-এর পরে। মানে 10-এর পরে ওরা কিন্তু 11 12 13 14 এইভাবে গুনতো না। যদিও এগুলো আমাদের কোথাও লাগবে না, তারপরেও নলেজ। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন কাহিনী আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিভিন্ন কাহিনী। তারপরেও এদের প্রত্যেকটা সম্পর্কে আমি কিছু শর্ট নোট তোমাদেরকে আজকে অ্যাড করে দিব, তোমরা মোটেই প্যারা খাইও না। ঠিক আছে, এই সংখ্যাগুলো সম্পর্কে একটা শর্ট নোট আমার নলেজে যতটুকু আছে আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। ঠিক আছে, এরপরে খেয়াল করো কি বলতেছে, পরবর্তীতে যে 3টি সভ্যতায় সংখ্যা পদ্ধতি ব্যবহার পরিলক্ষিত হয় সেগুলো হলো কি? একটা হচ্ছে মায়ান সভ্যতা, একটা হচ্ছে চীন সভ্যতা, এবং আরটা হচ্ছে ভারতীয় সভ্যতা। এই ভারতীয় সভ্যতা যেটা হয়েছে না, এটাই হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্যতা পাইছে। এটা ঠিক আছে, সর্বাধিক গ্রহণযোগ্যতা পাইছে। এখন কি বলছে দেখো, মায়ান সভ্যতায় গণনার জন্য ব্যবহৃত হয় মায়ান পদ্ধতি। মায়ান সভ্যতায় কি ব্যবহার করা হয়? মায়ান পদ্ধতি। তারা ব্যবহার করতো কি? তারা ব্যবহার করতো একটি 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো মায়ান সংখ্যা পদ্ধতির বেস কত? 20, যদি ওই চার্টে আছে। এরপরে খেয়াল করো, এই দেখো এইটাকে কি বলা হইতো? এটাকে বলা হইতো ভাই ডেসিমাল। কি বলা হইতো? দেখো এটাকে বলা হইতো ভাই ডেসিমাল। এটাকে বলা হইতো ভাই ডেসিমাল পদ্ধতি।
এখন কি বলছে দেখো, চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল কি 10 ভিত্তিক, ঠিক আছে, এবং ওই ভারতীয়টাই সর্বশেষ আমাদের পর্যন্ত আসছে, আমরা যেটা চালাইতেছি। দেখো মায়ান ও চীনা সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি তিনটি চিহ্ন ব্যবহৃত হতো, এবং মায়ান ও ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করা হতো। এই বৈশিষ্ট্যগুলো এই যে আমি দাগাইতেছি না, এই দাগানোগুলো একটু মনে রাখো, এগুলো আমি শর্ট নোটে আবার দিয়ে দিব। ঠিক আছে, এখন কি বলতেছে দেখো, 2500 বছর আগে, কি আগে 2500 বছর আগে গ্রিকরা ব্যাবিলনীয় ও মিশরীয়দের সংখ্যা পদ্ধতি অনুসরণ করে তাদের নিজস্ব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ঘটায়। কারা? গ্রিকরা। গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহার করে, ঠিক আছে, যেটাকে নাম দেওয়া হয় রোমান সংখ্যা। ঠিক আছে, এই যে গ্রিক সভ্যতার পতন ঘটানোর পরে রোমানরা এটা চালু করে, তারা সংখ্যা বোঝানোর জন্য রোমান বর্ণমালা এগুলার ইউজ করা শুরু করলো। ঠিক আছে, এখন কি বলছে দেখো, এই সংখ্যা পদ্ধতির ব্যবহার এখনো ঘড়ির ডায়াল সহ আরো কিছু ক্ষেত্রে ব্যবহার থেকে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলোর ব্যবহার কি এখনো থেকে গেছে। এখন দেখো, এই শূন্যর জন্য একটা প্যারা একটু পড়লেই এনাফ, বাকিগুলো না পড়লেও চলবে। খেয়াল করো এখানে কি বলতেছে, শূন্যের ধরন বা এই শূন্যটা আসছে কোথা থেকে। কি বলতেছে দেখো, উপরে বর্ণিত সভ্যতাগুলোকে শূন্যের ব্যবহার না থাকার কারণ কি বলছে দেখো, শূন্যের ব্যবহার না থাকার কারণ কিন্তু এই নয় যে তাদের শূন্যের ধারণা ছিল না। বিষয়টা এমন না যে তাদের শূন্যের ধারণা ছিল না, তারা জানতো যে শূন্য জিনিসটা আছে, কিন্তু সেটাকে প্রকাশ করতে একটু অন্যভাবে। কিভাবে দেখো, এই সবগুলো সভ্যতাতেই কিন্তু শূন্য সম্পর্কে ধারণা প্রচলিত ছিল। যেহেতু মিশরীয়রা হিসাবে ব্যালেন্স না থাকলে তাকে নফর বলতো, কি বলতো? নফর বা শূন্য বলতো। তাহলে শূন্যর একটা সমার্থক শব্দ কি? নফর। তাহলে দেখো, এই আরেকটা এমসিকিউ তোমরা পাইলা না এখানে আরেকটা এমসিকিউ পেয়ে গেলা। এমসিকিউটা কি? এমসিকিউটা হচ্ছে মিশরীয়রা শূন্যকে কি নামে ডাকতো? নফর নামে ডাকতো। কি নামে ডাকতো ভাইয়া? নফর নামে ডাকতো। এরপরে কি বলতেছে দেখো, আবার আদিকালে ভারতীয়রা সংস্কৃত শব্দ শূন্য ব্যবহার করতো কোনো কিছু না থাকা বোঝানোর জন্য। ওরা কি ব্যবহার করতো? যে আমার কাছে কিছু নাই, তার মানে আমি কি শূন্য? আসলে তো শূন্য মানে কোনো কিছু নাই। তো খেয়াল করো, অন্যান্য সভ্যতাগুলো গণনার ক্ষেত্রে শূন্য ব্যবহার করতো না। কেননা শূন্যকে তারা কি বলতো? অপয়া বা অভিশপ্ত বলে মনে করতো। কেন এই অপয়া বা অভিশপ্ত মনে করতো? কারণ ব্যালেন্স এখন জিরো হয়ে গেছে, আমার কাছে ব্যালেন্স জিরো, আমার কাছে কোনো টাকা নাই। তো ওর কাছে কোনো টাকা নাই, তাহলে তো গরিব বেটা, তাই না? ওর কাছে কোনো টাকা নাই, তার মানে কি? ও গরিব। ও যেহেতু গরিব, তাহলে অপয়া, ওর অপশক্তিতে ধরছে, ও অভিশপ্ত, এই জন্য ওর ব্যালেন্স এখন জিরো। বুঝাইতে পারছি কেন ওরা জিরোকে অপশক্তি বা অপয়া বলতো? কি বলছে দেখো, এর ফলে এই সমস্ত সভ্যতায় গণনার জন্য কোনো সহজ সংখ্যা পদ্ধতির সূচনা ঘটেনি। এইবার খেয়াল করো, এরপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের জনপ্রিয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি আসে, যেটা দিয়ে হচ্ছে আমরা পড়ালেখা করি। এই জিনিসটুকু হচ্ছে তোমরা নিজের একটু পড়ো, হ্যাঁ। ডেসিমেল বা বাইনারি জিনিসটা হচ্ছে কি? ডেসিমেল বা বাইনারি জিনিসটা কি, এইটুকু হচ্ছে এরপরে যে আমরা পড়ালেখা করাবো না, তখন অটোমেটিক্যালি তোমরা এটা বুঝে যাবা। ঠিক আছে, অটোমেটিক্যালি এই জিনিসগুলো বুঝে যাবা। তো খেয়াল করো, এই পর্যন্ত হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস বা থিওরির শেষ টানা। ঠিক আছে, থিওরির শেষ টানা। এখানে শুধু এই ব্যক্তিটা সম্পর্কে একটু পড়ে রাখো। ঠিক আছে, ঠিক আছে, একটু খেয়াল করো, এই যে এই লোকটা সম্পর্কে একটু পড়ালেখাটা করে রাখো। ঠিক আছে, আবু আল খোয়ারিজমি। ঠিক আছে, ওনার সম্পর্কে একটু পড়ে রাখো, উনি অনেক অবদান করছে আমাদের সম্পর্কে, এবং ওনার সম্পর্কে এমসিকিউ আসে। ঠিক আছে, এটা একটু পড়ে রাখো। আচ্ছা, একটা জিনিস কি না বলে পারতেছি না আসলে, ভিতরে হয় না যে না বলতে পারলে পেটে গ্যাস করে, তো ওরকম গ্যাস মতো করতেছে। সেটা হচ্ছে কি, ওই একটা ছেলে কমেন্ট করছে কি, যে ভাই বই কি পুরোটা এমনি রিডিং পড়াইবেন? ভাইয়া তোমার কোনটাতে ভালো, বিশ্বাস করো তোমার থেকে ভালো আমি জানি। তোমার কোনটাতে ভালো হবে, কোনটা করলে তোমরা ক্লাসে সেরাটা দিতে পারবে, আমার স্টুডেন্টরা সব জায়গায় টপ করতে পারবে, এটা আমি জানি ভাই। ঠিক আছে, একটু ফলো করো আর একটু বিশ্বাস রাখো, আস্থা রাখো, ভালো হবে ইনশাল্লাহ, কথা দিলাম। ঠিক আছে, এখন এখন বিষয়টা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে শর্ট নোটগুলা, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে শর্ট নোটগুলা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু শর্ট নোটগুলো করতেছি। ঠিক আছে, এখন শর্ট নোটে যাইতে গেলে আমি বই আর আসবো না। ঠিক আছে, কোনটা জিনিস একটু খেয়াল করো, আমি এখানে কিছু কিছু জিনিস তোমাদেরকে একটু শর্ট নোট করে দেই, হ্যাঁ। এবং সর্বপ্রথম যে নোটটা আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে কি, মিশরীয় বা হায়ারোগ্লিফিক্সটা। হ্যাঁ, একটু দেখো, একটু এই যে বলতেছিলে না কিভাবে নোট করবো ভাইয়া, এইগুলো এত থিওরি, এই যে দেখো তোমাদের নোটটা আমি করে দিচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে কি, প্রথম আমরা যেটা সম্পর্কে পড়েছি সেটা হচ্ছে কি, মিশরীয় মিশরীয় বা কি হায়ারোগ্লিফিক্স। হ্যাঁ, এই নামটা মনে রাখো কিন্তু, হ্যাঁ, হায়ারোগ্লিফিক্স, মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স, এটা সম্পর্কে আমরা প্রথম পড়তেছি আর কি। ঠিক আছে, আমার হাতের লেখাটা একটু বাজে, হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, একটু বাজে, একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তো কি বলতেছি দেখো, ঠিক আছে, এখন দেখো সর্বপ্রথম এটা সম্পর্কে একটু 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 নোট করো আর কি, হ্যাঁ। সেটা হচ্ছে কি, মিশরীয়দের, এটা সম্পর্কে কি নোট করবা দেখো, মিশরীয়দের মিশরীয়দের লেখার পদ্ধতি ছিল, মিশরীয়দের লেখার পদ্ধতি মিশরীয়দের লেখার পদ্ধতি ছিল হচ্ছে হায়ারোগ্লিফ। মিশরীয়দের লেখার পদ্ধতির নাম কি ছিল? লেখার পদ্ধতির নাম ছিল হচ্ছে হায়ারোগ্লিফ।
ওরা যে পদ্ধতিতে লিখতো সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি হায়ারোগ্লিফ। এই যে হায়ারোগ্লিফ পদ্ধতিতে ওরা লিখতে দেখায়, ওইখান থেকে কি আসছে, এই হায়ারোগ্লিফিক্স সংখ্যাটা আসছে আর কি। ঠিক আছে, হায়ারোগ্লিফিক এই শব্দটা আসছে। এখন দেখো এই যে হায়ারোগ্লিফটা না, এই যে হায়ারোগ্লিফটা, এই হায়ারোগ্লিফটাকে, এই জিনিসটাকে আবার চিত্রলিপিও বলা হয়। এই জিনিসটাকে তখন কি বলা হয়তো, এই জিনিসটাকে কি বলা হয়তো, চিত্রলিপিও বলা হয়তো। হায়ারোগ্লিফটাকে কি বলা হয়তো, এই চিত্রলিপিও বলা হয়তো। ঠিক আছে, এবার দেখো, এবার এটা কখন ব্যবহার হইতো, ঠিক আছে, এই জিনিসটা কখন ব্যবহার হইতো, সেটা হচ্ছে কি দেখো, খ্রিস্টপূর্ব, আমি কিন্তু বারবার বলতেছি আমার হাতের লেখা একটু খারাপ, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিও। খ্রিস্টপূর্ব 3000, খ্রিস্টপূর্ব কত, 3000 সালের দিকে, খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে, 3000 সালের দিকে মিশরীয় সংখ্যা পদ্ধতিটা তৈরি হয়, মিশরীয় সংখ্যা পদ্ধতি তৈরি হয়, এই মিশরীয় সংখ্যা পদ্ধতিটা চালু হয় বা এর মানে আনাগোনাটা চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, এবার দেখো, আর এটাকে হিসাব করতে করা হইতে কেমনে জানো, এটাকে হিসাব করা হইতে হচ্ছে 10-এর গুণিতক হিসেবে। কি হিসেবে, 10-এর গুণিতক হিসেবে এটাকে হিসাব করা হইতো, 10-এর গুণিতক হিসেবে। ঠিক আছে, 10-এর গুণিতক হিসেবে এটাকে 10-এর গুণিতক দিয়ে বা দ্বারা হিসাব করা হতো, দিয়ে হিসাব করা হতো। ঠিক আছে, এটা হচ্ছে এর আরেকটা কথা। ক্লিয়ার? আবার দেখো এই যে সংখ্যা পদ্ধতিটা, মিশরীয় বা হায়ারোগ্লিফিক যে সংখ্যা পদ্ধতিটা, এই সংখ্যা পদ্ধতিটা কি করা হইতো, এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ভগ্নাংশ ব্যবহার করা হইতো। এই সংখ্যা পদ্ধতিতে কি ব্যবহার করা হইতো, ভগ্নাংশ ব্যবহার করা হইতো। এই সংখ্যা পদ্ধতিতে কি করা হইতো, ভগ্নাংশ ব্যবহার করা হতো। বলো ভাইয়া বুঝতেছো নাকি বুঝতেছো না? মিশরীয়টা গেল, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, ব্যাবিলনীয়, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। এখন দেখো ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিটা আবার কি ভাইয়া, এই আবার কি জিনিস, এই জিনিস তো আমরা শিখি নাই, এই পড়ছি না একটু আগে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, দেখো ব্যাবিলনীয়রা কারা, ব্যাবিলনীয়রা জাতির নামটাই কি, জাতির নামই হচ্ছে ব্যাবিলনীয়। সরি এখানে আকার দেয় নাই, ও দিছি, ঠিক আছে। দেখো ভাইয়া, ব্যাবিলনীয়রা, ব্যাবিলনীয়রা, এখন এই ব্যাবিলনীয়রা এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, ব্যাবিলনীয়রা এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। ব্যাবিলনীয়রা এই সংখ্যা পদ্ধতি কি করতো, ব্যবহার করতো। ঠিক আছে, এখন দেখো ব্যাবিলনীয়রা এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করতো। এখন দেখো ব্যাবিলনীয় কি সবাই ব্যবহার করতো, ব্যাবিলনীয়রা কিন্তু সবাই ব্যবহার করতো না। দেখো এই ব্যাবিলনীয়র ভিতরে এখানে একটা কথা আছে, যারা ব্যাবিলনীয়র ভিতরে যারা জ্যোতির্বিদ্যায়, যারা কি করতো, যারা হচ্ছে তোমার জ্যোতির্বিদ্যা, ঠিক আছে, যারা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, যারা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, ঠিক তারা হচ্ছে, যারা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তারা এটা ব্যবহার করতো। ঠিক আছে, এই একটা জিনিস শিখে রাখলাম, যারা জ্যোতির্বিদ্যা ব্যবহার করতো তারা এটা পারদর্শী ছিল, ব্যবহার করতো। ঠিক আছে, ওকে, এবার খেয়াল করো, এটা ব্যবহার হইতো কখন, এটা ব্যবহার হইতো খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে। এটা কখন, খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে ব্যবহার করা হতো, খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে এটা আবিষ্কার হয়। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে। আবার আরেকটা জিনিসও নোট করে রাখো, যদিও তোমরা একটু পরেই শিখবা, সেটা হচ্ছে কি ভিত্তি, ভিত্তি, এটার ভিত্তি কত ছিল, এটার ভিত্তি হচ্ছে 60, এটার ভিত্তি কত 60, এটা ছিল 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর একটা জিনিস শিখে রাখো, এইটা হচ্ছে সর্বপ্রথম, সর্বপ্রথম পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এইটা হচ্ছে সর্বপ্রথম পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ এখন বলো হ্যাঁ পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতিটা এখনই আমরা শিখবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এখন দেখো এই সংখ্যা পদ্ধতিতে না দুইটা চিহ্ন ব্যবহার করা হতো। ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতিতে কি করা হতো, মাত্র দুইটা চিহ্ন, মনে আছে আমরা একটু আগে পড়ে আসছি কিন্তু, যে 2 থেকে 3টা চিহ্ন ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতিতে সব হিসাব করা হতো। ঠিক আছে, কত, দুইটা জিনিস, দুইটা চিহ্ন ব্যবহার করে। সেই দুইটা চিহ্ন ছিল কেমন জানো, দুইটা চিহ্ন ছিল হচ্ছে এমন, দেখো চিহ্নগুলো আমি আঁকতে পারবো কিনা, দেখো খেয়াল করো, দুইটা চিহ্ন ছিল হচ্ছে এমন, এই হচ্ছে একটা চিহ্ন, হ্যাঁ একটা চিহ্ন ছিল এমন, এটা আর একটু সুন্দর করে রাখা যায় না, এখানে কি ত্রিভুজ আছে, হ্যাঁ এই জিনিসটাকে পুরোটা ঘুরাই দিতে হবে,
এই সানি, ওহ নাইস। আমার মাথায় বুদ্ধি আছে আসলে, বুঝছো? এটা কেউ স্বীকার করে না, কিন্তু আমি মানি। ঠিক আছে। ওহো, এই এই হচ্ছে একটা চিহ্ন, এই হচ্ছে একটা চিহ্ন, আর এই হচ্ছে আরেকটা চিহ্ন, এইরকম দিয়ে এইখানে। এই দেখো, শুধুমাত্র এই দুইটা চিহ্ন, কি বলতেছি খেয়াল করো, শুধুমাত্র এই দুইটা চিহ্ন চিহ্ন ওরা ব্যবহার করে সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করতো। এই দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্ন ব্যবহার করে ওরা এই সব কিছু ঝামেলা করতো। ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল করো, এই সংখ্যা পদ্ধতিতে, এই সংখ্যা পদ্ধতিতে কি করা হতো না, এই সংখ্যা পদ্ধতিতে শূন্যের কোনো অস্তিত্ব ছিল না। এই সংখ্যা পদ্ধতিতে শূন্যের কোনো অস্তিত্ব ছিল না, শূন্যের কোনো অস্তিত্ব ছিল না, শূন্যের কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। এখন দেখো, এই সংখ্যা পদ্ধতিতে একটা ঝামেলা ছিল, একটা না দুইটা ঝামেলা হইতো মূলত। দুইটা ঝামেলা কি খেয়াল করো, ঝামেলাগুলো খেয়াল করো। এই সংখ্যা পদ্ধতিতে এক এক এককে প্রকাশ করা হইতে হচ্ছে এই চিহ্ন দিয়ে, এককে প্রকাশ করা হইতে এই চিহ্ন দিয়ে। আবার এই সেম সংখ্যা পদ্ধতিতে 60কেও প্রকাশ করা হইতে হচ্ছে এই সেম চিহ্ন দিয়ে, এই সেম চিহ্ন দিয়ে, এক এবং 60কে সেম চিহ্ন দিয়ে প্রকাশ করা হইতো। তো এখানে একটা ঝামেলা থেকে গেছিল, এটা কোনো সমাধান তারা বের করতে পারে নাই, এটা একটা অসুবিধাই থেকে গেছে। হ্যাঁ, আর একটা অসুবিধা কি ছিল দেখো, ধরো এটা হচ্ছে একটা অসুবিধা। হ্যাঁ, আর একটা অসুবিধা ছিল এরকম, ধরো এই সংখ্যা আছে হচ্ছে 1 1, হ্যাঁ ধরো 1 1 একসাথে, ধরো কথার কথা 11, 11কে ওরা কিভাবে লিখতো দেখো, 11কে ওরা লিখতে হচ্ছে এইভাবে, এই চিহ্ন, এই চিহ্ন, এই হচ্ছে 11। এবার খেয়াল করো, এটা যদি 11 হয়, তাহলে এই এক আর এক যদি আলাদা, এই এক আর এক আলাদাকে ওরা কিভাবে লিখতো, এই এক আর এক যে আলাদা না, একটু ভিন্ন বা পৃথক, এই পৃথকটাকে ওরা লিখতো কেমনে জানো, এই চিহ্নটা দিত, একটু দূরত্ব বাড়ায় লিখতো। এই ছিল হচ্ছে এই, এই দুইটা ছিল হচ্ছে, এই দুইটা ছিল হচ্ছে এই সংখ্যা পদ্ধতির অসুবিধা। এই দুইটা ছিল কি এই সংখ্যা পদ্ধতির কি অসুবিধা, অসুবিধা ছিল, এই ঝামেলায় ওরা ছিল, যে এক সেটের পার্থক্য বুঝাইতে পারতো না, আর 11 আর 1 1 এই দুইটা পার্থক্য ওরা বুঝাইতে একটু ঝামেলা হয়ে যেত। এই ছিল হচ্ছে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটা নিয়ে একটু বেশি কথাবার্তা। এরপরে খেয়াল করো, এরপরে তোমরা আরেকটা জিনিস শিখে নাও এখন, সেটা হচ্ছে কি রোমান সংখ্যা। রোমান সংখ্যা, রোমান সংখ্যা যদিও আমরা জানি, ঠিক আছে, রোমান সংখ্যা যদিও আমরা জানি, রোমান সংখ্যা সম্পর্কে, তারপরেও একটু নোট করে নাও। এই হচ্ছে কি রোমান সংখ্যা। রোমান সংখ্যাটা কত সালের দিকে হয়েছে বলো, রোমান সংখ্যাটা কত সালের দিকে সর্বপ্রথম এর চল শুরু হয়েছে? এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 500 সালের দিকে। দেখো ওই যে খ্রিস্টপূর্ব 500 সালে, খ্রিস্টপূর্ব 500 সালে, 500 সালে। আচ্ছা তোমরা এই হিসাবটা বুঝো তো, খ্রিস্টপূর্ব কি আর খ্রিস্টাব্দ কি, এই জিনিসটা বুঝো তো। খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ এটা কিন্তু তোমাদের পারতে হবে ভাই। একটু খেয়াল করো, দেখো খ্রিস্টপূর্ব মানে কি, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে আর জন্মের পরে। এখন তোমরা আমাকে বলো তো, এই যে খ্রিস্টাব্দ 500 সাল, আর এর আগেরটা লিখছিলাম খ্রিস্টাব্দ 2000 সাল, তার আগেরটা লিখছিলাম সরি খ্রিস্টপূর্ব 2000 সাল, তার আগেরটা লিখছিলাম খ্রিস্টপূর্ব 3000 সাল। তোমরা বলো তো সব থেকে কাছে কোনটা, একটু বুঝো। এই যে রোমান সংখ্যা কত, খ্রিস্টপূর্ব 500 সাল, ব্যাবিলনীয় কত ছিল, খ্রিস্টপূর্ব 2000 সাল, আর এর আগে মিশরীয়টা কি ছিল, খ্রিস্টপূর্ব, বলো খ্রিস্টপূর্ব 3000 সাল। তাহলে বলো সব থেকে কাছে কোনটা, মানে সবার পরে আবিষ্কার হয়েছে কোনটা, সবার পরে কোনটা আবিষ্কার হয়েছে, বা সবার কাছে কোনটা? সবার কাছে কিন্তু 500টা। খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, খ্রিস্টপূর্ব 500। খ্রিস্টপূর্ব 2000 মানে যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে। খ্রিস্টপূর্ব 3000 মানে যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে। বুঝাইতে পারছি? তাহলে এই 500টা কিন্তু লেটেস্ট, তার মানে এখনো পর্যন্ত যত সংখ্যা পদ্ধতি পড়লাম, রোমান সংখ্যাটা ওদের মধ্যে থেকে একটু আগে, তাই তো আয় করা হয়। এখন দেখো এই সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য আর কি লিখবো, এটা ছিল একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে কি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখো, এটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে শূন্যের ব্যবহার ছিল না, এই সংখ্যা পদ্ধতিতেও কি ছিল না, শূন্যের ব্যবহার ছিল না, শূন্যের ব্যবহার ছিল না। ঠিক আছে। আরেকটা জিনিস, একটু জিনিস কিছু জিনিস শিখে রাখো, এমসিকিউ আমি জানি তোমাদের মধ্যে অনেককে জিজ্ঞাসা করলে পারবা না, আবার অনেকে আসো অনেক ভালো বাচ্চা, তারা এগুলো পারবা। ঠিক আছে, সেগুলো একটু একটু মাথায় রাখো। দেখো একটু মাথায় রাখো, দেখো এই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কি, আই একটা জিনিস, ভি একটা জিনিস, তারপরে এক্স একটা জিনিস, এরপরে কি আর কিছু জানো, এরপরে কি আর কিছু জানো বলো, এরপরে আর কিছু জানো কিনা বলো। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে এল, এরপরে আছে সি, তারপরে আছে কি ডি, এল সি ডি। দেখো
এই এই জিনিসগুলো দ্বারা কি বোঝায় দেখো, রোমান সংখ্যা পদ্ধতিতে বড় হাতের আই মানে হচ্ছে 1, বড় হাতের ভি মানে হচ্ছে 5, বড় হাতের ভি মানে কি 5, এক্স মানে কত 10, এল মানে কত 50, সি মানে কত 100 এবং ডি মানে কত 500, তাই না? এই হচ্ছে রোমান সংখ্যার একটা হিসাব। ঠিক আছে, রোমান সংখ্যাগুলো প্রকাশ করে। এখন দেখো, ধরো রোমান সংখ্যার ভিতরে তোমাকে লিখতে বললো কত 327। রোমান সংখ্যা পদ্ধতিতে তোমাকে 327 লিখতে বললো, তুমি কেমনে লিখবা? নিয়মটা কি ভাই, সবার বামে কোনটা থাকবে? বড় চিহ্ন 300, তার মানে এই 100 লাগবে সি, তার মানে দেখো 300 লিখতে গেলে কি কি হবে দেখো, 300 লিখতে গেলে হচ্ছে সি সি সি, এই 100 200 300, এরপরে দেখো 20, এই যে এক্স হবে দুইটা, এই 10 এই 10, এই হচ্ছে 20, আর তারপরে কত 7, 7 মানে কত, এই যে ভি আই আই, দেখো এই যে 100 100 100 300, 10 10 20, 320 25 26 27, এই হচ্ছে টোটাল 327। বলো বুঝতে প্যারা হয় কিনা বলো? এই ডি এর পরে, ও সরি, এই ডি এর পরে কিন্তু আরেকটা আছে ভাই, ডি এর পরে আরেকটা আছে, সেটা কি জানো? ডি এর পরে আরেকটা আছে, সেটা হচ্ছে কি এম, সেটা হচ্ছে এম। এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় হচ্ছে 1000, এম দ্বারা বোঝায় হচ্ছে কি 1000, এম দ্বারা হচ্ছে 1000 বোঝায়। এবার দেখো রোমানটা যাওয়ার পরে শেষ, এই যে এই ইতিহাস শেষ, ইতিহাস পাতিহাস আর পড়বো না, ঠিক আছে? আর এই অল্প একটু আছে, শুধু মায়ান সংখ্যা আর হিন্দু আরবীয়। মায়ান সংখ্যা পদ্ধতির একটু খেয়াল করো, মায়ান সংখ্যা পদ্ধতিটা জাস্ট একটু খেয়াল করো, তাইলেই হবে। মায়ান সংখ্যা পদ্ধতিটা, ঠিক আছে, শেষ। দেখো একটা আছে কি জানো, এটা হচ্ছে কাদের? মায়াদের। মায়ান, মায়ান মানে হচ্ছে মায়া, মায়া জাতির নাম হচ্ছে কি মায়া, ঠিক আছে? মায়ান কিন্তু জাতির নাম না, জাতির নাম হচ্ছে কি মায়া, ঠিক আছে? দেখো মায়াদের কি বলছে, মায়াদের সভ্যতায়, মায়াদের যে সভ্যতাটা ছিল সেই সভ্যতায়, মায়াদের যে সভ্যতাটা ছিল সেই সভ্যতায় সংখ্যা, সেই সভ্যতায় সংখ্যা এবং ক্যালেন্ডারের তারিখ, সংখ্যা এবং কি ক্যালেন্ডারের তারিখ, সরি ক্যালেন্ডারই লিখে ফেলাচ্ছি, ও ক্যালেন্ডারের তারিখ, এই জিনিসগুলো মনে রাখতে হচ্ছে এই মায়ান সংখ্যাটা ব্যবহার করা হতো, ঠিক আছে? এখন দেখো এই মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল হচ্ছে 20, ভিত্তি ছিল কত 20, এবং এই যে 20 না, এই 20 কে কি বলা হয় জানো? এই 20 কে বলা হয় হচ্ছে ভাইজেসিমাল, 20 কে কি বলা হয়? ভাইজেসিমাল। এটার বাংলা কি? বাংলায় লিখলে কিভাবে লিখবা? এই যে এইভাবে, ভাই জেসিমেল, ভাই জেসিমেল, ঠিক আছে? এইটা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এবার দেখো এই মায়ান সংখ্যা পদ্ধতি কয়টা প্রতীক নিয়ে গঠিত ছিল জানো? মায়ান সংখ্যা পদ্ধতি গঠিত ছিল হচ্ছে তিনটি প্রতীক নিয়ে, তিনটি প্রতীক ব্যবহার করা হতো। কয়টা প্রতীক? তিনটা প্রতীক ব্যবহার করা হতো। সেই তিনটা প্রতীক কি কি ব্যবহার করা হতো বলো? তিনটা প্রতীক শুধুমাত্র ব্যবহার করা হতো, সেটা হচ্ছে কি খেয়াল করো, প্রথমে একটা প্রতীক খেয়াল করো, তিনটা প্রতীক। একটা প্রতীক ছিল হচ্ছে এই সুন্দর, দাঁড়া এই শেপটা আছে, এই সুন্দর এরকম একটা শেপ নিত, সুন্দর এরকম একটা শেপ নিত, নিয়ে এই শেপটাকে মাঝখান থেকে এইভাবে ভাগ করতো করে এই, তাহলে দেখো এই চিহ্নটা দ্বারা বুঝাইতে হচ্ছে শূন্য, এই চিহ্নটা দ্বারা কি বুঝাইতো? শূন্য। এরপরে দেখো এই যে ডট চিহ্ন, কি চিহ্ন? ডট চিহ্ন, এই ডট চিহ্ন দ্বারা বুঝাইতে হচ্ছে 1, ডট চিহ্ন দ্বারা কি বুঝাইতো ভাই? 1। আর দেখো শুধু এরকম একটা দাগ টানতো, শুধু এরকম একটা দাগ টানতো, দাগ টেনে এটাকে বুঝাইতে হচ্ছে 5। এই তিনটা জিনিস ব্যবহার করে, এই তিনটা প্রতীক ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতিটা চলতো, এই তিনটা প্রতীক ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতি ওরা চালায় নিয়ে যেত। এই ছিল হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি। এবার আসো দি লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান কি? হিন্দু আরবীয়। লাস্ট ওয়ানটা কি? লাস্ট ওয়ানটা হচ্ছে হিন্দু আরবীয়, হিন্দু আরবীয়, এই হচ্ছে হিন্দু আরবীয়, ঠিক আছে? হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিটা এই সম্পর্কে একটু জেনে রাখলেই চলবে, এটার পরে আর কোনো সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদের না জানলেও চলবে, ঠিক আছে? এইটা সম্পর্কে একটু লিখে রাখো। সর্বপ্রথম এইটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত, সর্বাধিক ব্যবহৃত, এইটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হচ্ছে 10, এর ভিত্তি কত? এর ভিত্তি হচ্ছে 10, ঠিক আছে? ঠিক আছে, দেখো এরপরে দেখো এটার আবিষ্কারটা হয়েছে কেমনে দেখো। সর্বপ্রথম এটা কারা আবিষ্কার করছে? হিন্দুরা। সর্বপ্রথম এটা কারা আবিষ্কার করছে? হিন্দুরা। হিন্দুরা আবিষ্কার করার পরে এরপরে আসছে হচ্ছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে
প্রথম ব্যবহার করছে হচ্ছে মধ্যপ্রাচ্যে, প্রথম এরা ব্যবহার করছে হচ্ছে বাগদাদ যাত্রা। কোন জাত? বাগদাদ। খেয়াল করো, সর্বপ্রথম হিন্দুরা আবিষ্কার করলো, তারপরে কি করলো, মধ্যপ্রাচ্যে বাগদাদ যে সম্প্রদায় ছিল তারা এই হিন্দু সংখ্যা পদ্ধতির ব্যবহারটা শুরু করলো, বুঝছো, বাগদাদটা। এবং এই বাগদাদটা যখন শুরু করলো এবং এই বাগদাদের মাধ্যম দিয়ে তখন পশ্চিমের আরবরা, এইটার মাধ্যম দিয়ে তখন কি পশ্চিমের আরবরা এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করা শুরু করলো। এই হচ্ছে এই সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস। এই সংখ্যা পদ্ধতিটার আবিষ্কারের ইতিহাস হচ্ছে এটা, ঠিক আছে। প্রথমে হিন্দুরা আবিষ্কার করে, তারপর মধ্যপ্রাচ্যে বাগদাদরা ইউজ করে, সেইখান থেকে পশ্চিমের আরবদের কাছে পৌঁছায়। এই জন্যই এইটার নাম আসছে হচ্ছে হিন্দু আরবীয়। হিন্দু আরবীয়। আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই জায়গায় হচ্ছে ওরা হচ্ছে 10টি গ্লিফ, 10টি গ্লিফ ব্যবহার করতো। বলো, 10টি গ্লিফ, 10টি গ্লিফ ব্যবহার করতো। এখন বলো গ্লিফ মানে কি? 10টি গ্লিফ ব্যবহার করতো। এখন আমাকে একটু বলো গ্লিফ মানে কি? এই যে বলো গ্লিফ মানে কি? 10টা গ্লিফ যে ব্যবহার করতো, গ্লিফ মানে কি? গ্লিফ মানে হচ্ছে ভাইয়া প্রতীক। গ্লিফ মানে হচ্ছে কি? প্রতীক। এই হচ্ছে ইতিহাসের একটা শর্ট রূপ। এতক্ষণ যা পড়ছি দেখো, এই জিনিসটা একটু মাথায় রেখো। প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? অ্যাবাকাস, যা আজকের ক্যালকুলেটর। সেই ক্যালকুলেটরের পূর্বের নাম কি? অ্যাবাকাস। এবং সর্বপ্রথম মানে এখান থেকে 25 বছর আগে লোকেরা ট্যালি চিহ্ন ব্যবহার করে হিসাব করতো, যে দাগ কেটে কেটে হিসাবটা শুরু করছিল। আর এই যে দেখো, প্রত্নতাত্ত্বিকরা 25,000 বছর আগে শুরু করলো। তারপরে 5,000 বছর আগে সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়, মিশরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, মানে যে 2000, 3000, 5000 খ্রিস্টপূর্বতে শুরু করলো। পরবর্তীতে ভারতীয়, চীনা এবং মায়ান, এই তিনটি সভ্যতার সাথে তিনটা সংখ্যা ব্যবস্থা গড়ে ওঠে। তারপর ওইখান থেকে আসে কি? ভারতীয় সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম স্বতন্ত্রভাবে শূন্যের ব্যবহার শুরু করে। তারপর ওইখান থেকে আসে প্রথম পূর্ণাঙ্গ ডেসিমেল। হ্যাঁ, এই জিনিসটা আমরা পড়বো। পদ্ধতি গড়ে তোলে গ্রিকরা প্রায় 2500 বছর আগে। 2500, এটা কত সাল? 2025 সাল, মানে খ্রিস্টাব্দ হচ্ছে 2025 খ্রিস্টাব্দ। তার মানে তারও 500 বছর আগে, প্রায় রোমানের পরপরই। এরপর কি বলছে দেখো, ইসলামী সভ্যতা বিকাশের পর আরবদের মাধ্যমে ভারতীয় সংখ্যা পদ্ধতি ইউরোপে ছড়িয়ে পড়েছিল। আর খ্রিস্টীয় শাসকরা জিরোকে শয়তানের রূপ বিবেচনায় দীর্ঘদিন ঠেকাতে চেষ্টা করে। ওরা অনেক দিন চেষ্টা করে শূন্য ইউজ করতে দিব না, কিন্তু শেষমেশ হিন্দু আরবীয়রা মিলে এইটাকে প্রতিষ্ঠিত করে যে না, শূন্য ইউজ করতে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে চ্যাপ্টার 3-তে। আর কোনো হিস্ট্রি নাই, আর কোনো হিস্ট্রি নাই। এখন আজকে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা শিখবো। তারপরে নেক্সট ক্লাস থেকে ফুল ম্যাথ। আজকে একটা ক্লাস যাচ্ছে না, এরপরে ধরো 5-6টা ক্লাস ফুল ম্যাথের উপরে থাকবা, তারপরে সিকিউ এমসিকিউ। ঠিক আছে, ওকে। তাহলে আসো, এই সংখ্যা পদ্ধতির ইতিহাসে একটা জিনিস মাথায় রাখো, বইয়ের পিডিএফটা মাস্ট পড়তে হবে। হ্যাঁ, বইয়ের পিডিএফটা তোমরা পড়ো, তারপরে শর্ট নোটটা করো প্লিজ। পিডিএফটা আরো একবার তোমরা নিজেরা রিডিং পড়ো, হ্যাঁ, এমসিকিউ এর জন্য। এখন আসো সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটা আসলে কি? হ্যাঁ, এখন সংখ্যা পদ্ধতি জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কি? ডিজিট বা অঙ্ক কি। দেখো, আমি জানি তোমরা সিলি ভাবে ধরবা, আরে ভাই কি পড়াচ্ছেন, এ তো রাসেল ভাইও পারে, রাসেল ভাইয়ের মতো যদি, রাসেল ভাইয়ের মতো সিংহ যদি পারে, তা আমরা কেন পারবো না? এখন পারেও ভাই। হুট করে পরীক্ষায় যখন আসবে ডিজিট কাকে বলে, হুট করে আসবে পরীক্ষায়, যাই দেখবা সৃজনশীলের 1-এর ক অঙ্ক কি, তুমি লিখবা 0-1 অঙ্ক, তখন কিন্তু কানের উপরে চপার বসায় দেবে, তখন কিন্তু তোমাকে ভালো মার্ক দিবে না। ঠিক আছে, তো দেখো ডিজিট বা অঙ্ক কি, দেখো তখন এই সংখ্যাগুলো কাজে লাগবে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। তার মানে এই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা যে প্রতীক, 10টা যে প্রতীক, এদেরকে কি বলা হয়? 10টা যে প্রতীক, এদেরকে বলা হয় হচ্ছে অঙ্ক। দেখো ভাই, একটা জিনিস মাথায় রাখো, এ বি সি ডি এগুলোও প্রতীক, সরুয়া সরেয়া এগুলোও প্রতীক, ক খ প্রতীক, এই 0 থেকে 9 এগুলোও প্রতীক। এ বি সি ডি কে বলা হয় অ্যালফাবেট, সরুয়া সরেয়াকে বলা হয় স্বরবর্ণ, ক খ কে বলা হয় ব্যঞ্জন বর্ণ, আর তোমার এই 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট। খেয়াল করো, এই অঙ্ক বা ডিজিটে কিভাবে সংখ্যা হয়ে যায় সেটা খেয়াল করো। অঙ্কর পরেই আসে হচ্ছে কি? সংখ্যা। দেখো, সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। অনেকেই বলবে একাধিক অঙ্ক পাশাপাশি বসলেই সব সংখ্যা হয়ে যায়। না, একাধিক অঙ্ক কেন, একটা অঙ্ক কি সংখ্যা হইতে পারে না? ধরো 0 থেকে 9 পর্যন্ত এই 10টা আমি বলতেছি প্রতীক, তাহলে দেখো ভাইয়া, 7 একটা ডিজিট, কেন 7 কি একটা নাম্বার হইতে পারে না? ডিজিট আর নাম্বারের ভিতরে পার্থক্যটা বুঝছো, 7 একটা ডিজিট, ওকে ফাইন। এবার যখন আমি বলবো 7-এর পরে যখন আমি এই শব্দটা অ্যাড করব, 7 টাকা, যখন আমি 5-এর পরে লিখবো 5 জন, যখন আমি 9-এর পাশে লিখবো টি, 9টি, তার মানে কি এইগুলা কোনো কিছুর গণনা, পরিমাপ যখনই বুঝাবে তখনই সেটাকে কি বলবে? সংখ্যা বলবে। ঠিক আছে, তাই ভাই সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো, সংখ্যা পদ্ধতি খুব সুন্দর, সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা খুব সুন্দর সুন্দর। এই শুধু সংখ্যা পদ্ধতির সংজ্ঞা দিয়ে শুধু সংখ্যা পদ্ধতি না, দুনিয়ার যত পদ্ধতি আছে সব পদ্ধতির সংজ্ঞা আজকে আমি তোমাদের শিখাই দিই। দেখো, ধরো আমার কাছে কেউ একজন জিজ্ঞাসা করলো যে ভাইয়া বাইক চালানোর পদ্ধতি কাকে বলে? তো আমি সুন্দর মতো বলে দিলাম যে যে পদ্ধতিতে বাইক চালানো হয় তাকে বাইক চালানোর পদ্ধতি বলে। নাইস না? এরপরে খেয়াল করো,
এরপরে ধরো বিষয়টা এমন হইলো যে আশিকা আছে না, আশিকা আপুর কাছে কেউ জিজ্ঞাসা করলো যে ভাইয়া, সরি আপু, খিচুড়ি রান্না করার পদ্ধতি কাকে বলে? বলে নাই কিন্তু খিচুড়ি রান্না করার পদ্ধতি কি, বুঝতে কাকে বলে? ও সুন্দর মতো বলে দিছে, কিন্তু রান্নার রও পারে না, বলে দিল যে পদ্ধতিতে খিচুড়ি রান্না করা হয় তাকে খিচুড়ি রান্না করার পদ্ধতি বলে, তাই না? তো সেম ভাবে দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে, একদম ফাঁকিবাজি একটা সংখ্যা বলতেছি, পরীক্ষার খাতায় লিখো না। সংখ্যাটা হচ্ছে এমন, যে পদ্ধতি ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এটা লিখলে কিন্তু টিচার তোমাকে 1 মার্ক দিতে বাধ্য। তুমি যদি লেখো যে যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে, টিচার 1 মার্ক দিতে বাধ্য। কিন্তু এটা কেন অ্যান্সার করবে না জানো? এটাও আমি বলে দিই। দেখো কথা হচ্ছে, তুমি যে কেমন মানুষ সেটা তোমার ফার্স্ট ইমপ্রেশনে বোঝাবে না। তুমি এসে যদি আমার সামনে এসে দাঁড়ায় যদি আমাকে সালাম না দাও, সালাম না দিয়ে যদি কথা শুরু করো, তাহলে আমি তো তোমার ভদ্রতা সম্পর্কে একটু হইলেও আইডিয়া জেনারেট করে নিব। তো সেম ভাবে পরীক্ষায় যখন একজন শিক্ষক তোমার খাতা দেখে না, প্রথমে তোমার ইমপ্রেশনটা দেখে, তোমার প্রেজেন্টেশনটা দেখে শিক্ষক আইডিয়া করে নেয় যে এটা একটা ভালো বাচ্চার খাতা, এটা একটা মোটামুটি বাচ্চার খাতা, এটা ফাঁকিবাজ পড়ালেখা করে না। দেখো খাতার শুরুতেই যদি তুমি লেখো যে সংখ্যা পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে, এইটা যদি বলা হয়, দেখো যদি খাতার প্রথমেই যদি তুমি লেখো যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে, টিচার তোমাকে 1 মার্ক দিবে, কিন্তু ধরে রাখবে যে তুমি হচ্ছে সাকিব মার্কা স্টুডেন্ট, ফাঁকিবাজ মার্কা স্টুডেন্ট, এটা তোমাকে একদম ঠাস ধরে নিবে। তখন মার্ক তোমাকে দিবে, কিন্তু তোমার খাতার গুরুত্ব দিবে না, তুমি কোনো রকমে দেখে দিবে। তো এইরকম সংখ্যা যদি বাধ্য হয়ে কখনো লিখতেও হয়, ওই সংখ্যাটাকে সবার শেষে লিখো, যাতে টিচার তোমাকে জাজ করতে না পারে। প্রথম সৃজনশীলটা, দ্বিতীয় সৃজনশীলটা মনের মাধুর্য মিশাই একটু লিখো, কিন্তু সময় বেশি নিও না, ঠিক আছে? সময় বেশি নিলে পরে ধরা খেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো খেয়াল করো সংখ্যা পদ্ধতি কি বলতেছে। দেখো তো দেখো ওই যে বললাম না, ফাঁকিবাজি সংখ্যাটা না দিয়ে একটু মশলা ছিটাই দিলেই হবে। দেখো যে পদ্ধতিতে সংখ্যাকে, জাস্ট এই দুইটা শব্দ, সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ভাবে প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বলে। জাস্ট এতটুকু জিনিস অ্যাড করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি ভাইয়া? সুন্দর মতো করে এটা ইয়ে করবা। আচ্ছা এই যে দেখো এই স্লাইডে একটু আলাপ করে দেই যে সংখ্যা পদ্ধতি বইয়ের পিডিএফ পড়তে হয়। দেখো বই বাজারে সব বই ভালো, ঠিক আছে? বাজারে সব বই ভালো, কিন্তু কম্পারেটিভলি দেখতে গেলে 3টা বইকে আমি সাজেস্ট করি কম্পারেটিভলি, হ্যাঁ, তুলনামূলক 3টা বই। সেটা হচ্ছে, খেয়াল করো, একটা হচ্ছে সিস্টেক পাবলিকেশন, বা ওই যে মাহবুবুস স্যারের বই বলে যেটাকে আমরা জানি, সিস্টেক পাবলিকেশন, সিস্টেক লিখলেই হয়েছে, সিস্টেক। এরপরে দেখো হচ্ছে অক্ষরপত্র বা হচ্ছে কি লেকচার, এই 3টা বই মোটামুটি ভালো। তোমার কলেজের যে বুক লিস্ট দিবে তার ভিতরে দেখবা এই 3টার থেকে কোনো না কোনো একটা আছে। তুমি আমার কথা মতো বই কিনো না, তোমার কলেজের টিচার যে বই কিনতে বলে সেটাই তুমি কিনো। আমি যা পড়াবো তা তোমাদের কম বেশি সব বইই পাবা, ঠিক আছে? বইয়ের সমাধান কিন্তু এখানে দিয়ে দিছি, ঠিক আছে? বইয়ের সমাধান কিন্তু এখানে দিয়ে দিছি আমি। এরপরে খেয়াল করো, দেখো কথা হচ্ছে গেল। এখন দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখন এই দুইটা জিনিস একটু খেয়াল রাখো, হ্যাঁ, একটু খেয়াল রাখো। সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা হচ্ছে কি, সংখ্যা পদ্ধতি আসলে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কি? একটা হচ্ছে নন পজিশনাল, আর একটা হচ্ছে পজিশনাল। তাহলে দেখো এই যে 2টা ভাগে ভাগ করা হয়েছে, নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি, এদেরকে ভাগ করা হয়েছে হচ্ছে একটা জিনিসের উপরে ডিপেন্ড করে। কিসের? একটা জিনিসের উপরে ডিপেন্ড করে। সেই শব্দটা হচ্ছে কি? সেই শব্দটা হচ্ছে পজিশন। সেই শব্দটা হচ্ছে কি ভাইয়া? সেই শব্দটা হচ্ছে পজিশন। হ্যাঁ, এই পজিশনের উপরে ডিপেন্ড করে এই দুইটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখন থেকে একটু মনোযোগ দিও। পজিশন, এখন এই পজিশনটার উপরে ডিপেন্ড করে এটাকে ভাগ করা হয়েছে, তাই তো? বাবুরে এত মোটা গেলে, এই পজিশনটার উপরে ডিপেন্ড করে এটাকে ভাগ করা হয়েছে। এখন দেখো এখানে একটু লিখে রাখো, দেখো এই যে দেখো পজিশন, হ্যাঁ, ওর হচ্ছে পজিশন আছে, আর এর হচ্ছে পজিশন নেই। পজিশন আছে আর এর হচ্ছে পজিশন নেই, তার মানে পজিশন থাকলে পজিশনাল, না থাকলে নন পজিশনাল। এখন দেখো নন পজিশনালের কোনো প্রকারভেদ নাই। এই প্রকারভেদ আছে হচ্ছে কার? প্রকারভেদ আছে হচ্ছে পজিশনালের। প্রকারভেদ আছে কার? প্রকারভেদ আছে হচ্ছে পজিশনালের। প্রকারভেদ আছে কার? প্রকারভেদ আছে হচ্ছে পজিশনালের। সেটা হচ্ছে কি? পজিশনাল কত প্রকার খেয়াল করো। পজিশনাল হচ্ছে এই 4 প্রকার: বাইনারি, অক্টাল, এই হচ্ছে ডেসিমেল, আর এই হচ্ছে কি হেক্সাডেসিমেল। এখন এই 4টা ভাগে যে ভাগ করছে, কিসের উপরে ডিপেন্ড করে ভাগ করছে বলো? এই 4টা ভাগে যে ওদেরকে ভাগ করছে, এটা কিসের উপরে ডিপেন্ড করে ভাগ করছে? এইটা ডিপেন্ড করছে হচ্ছে বেস। কি? বেস, বা বেজের বাংলা কি? বাংলা হচ্ছে ভিত্তি। এই যে বেস বা ভিত্তি, এইটার উপরে ডিপেন্ড করে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন তাহলে আমাদেরকে 2টা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে ভাইয়া পজিশনটা কি আর বেস বা ভিত্তি কি। পজিশনটা একটু হালকা একটু লিখে রাখি। পজিশনের বাংলা হচ্ছে স্থানীয় মান। পজিশনের বাংলা হচ্ছে কি? স্থানীয় মান, ঠিক আছে? যারা আছে সে পজিশনাল, যার নাই সে নন পজিশনাল। এখন দেখো স্থানীয় মান কি, অনেকে জিজ্ঞাসা করতেছে না স্যার স্থানীয় মান আবার কি? দেখো স্থানীয় মানটা কি একটু খেয়াল করো। দেখো এই যে স্থানীয় মানটা কি,
স্থানীয় মানটা কি? তোমরা ছোটবেলায় পড়ছো না এই যে জিনিসগুলা, একক, দশক, শতক, এই যে যে জিনিসগুলা পড়ছো না, একক, দশক, শতক, এই জিনিসগুলাকেই কি বলা হয়? স্থানীয় মান বলা হয়। এইগুলাই হচ্ছে তোমাদের স্থানীয় মান। ঠিক আছে, সামনে আরো ক্লিয়ারলি দিচ্ছি। দেখো দেখো সর্বপ্রথম আমরা নন পজিশনালটা পড়বো। নন পজিশনাল নিয়ে পড়ালেখা দুইটাই, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে এক্সাম্পল, আর কোনো পড়ালেখা নাই নন পজিশনাল নিয়ে। সেটা হচ্ছে কি, খেয়াল করো, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকে না তাকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন কি কি? হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, ট্যালি ইত্যাদি। দেখো রোমান সংখ্যা খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে 1 2 3 4 5, বা ধরো এখানে যে x 10, এই হচ্ছে 11। এখন আমাকে একটু বলো তো, ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা বইলো তো ভাই, দেখো এইখানে কি কোনো একক দশক হিসাব আছে? খেয়াল করো, একক দশকের কোনো হিসাব আছে? দেখো এই একের মানের ভিতরে কি কোনো ডিফারেন্স আছে? এদের কি কোনো পজিশন আছে যে এটা 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, এরকম কোনো পজিশন আছে? কোনো পজিশন নাই, কোনো স্থানীয় মান নাই এইখানে, একক দশক হিসাবের কোনো মান, মানে হিসাব কিতাবই নাই। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখনো বুঝতে কষ্ট হচ্ছে না ভাই পজিশন কি? ভাই তোদেরকে বুঝাই। ঠিক আছে, আসো আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। ঠিক আছে, একটু বুঝাই দিই, একটু খেয়াল করে দেখো কি বলতেছি। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর, দেখো ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকে তাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন কি বলতেছে দেখো, এখানে কোনো একটি সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করার জন্য, দেখো এটা একটা অনুধাবন কোশ্চেন, দেখো এটা খতে আসে, হ্যাঁ খতে আসে একটা অনুধাবনের কোশ্চেন, যে কোনো একটা সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করার জন্য কি কি প্রয়োজন। ঠিক আছে, দেখো কোন একটা সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করতে গেলে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস। খেয়াল করো, প্রথম জিনিসটা কি? অঙ্কগুলোর নিজস্ব মান। দ্বিতীয়ত হচ্ছে সংখ্যাগুলোর বেজ বা ভিত্তি। তৃতীয় হচ্ছে অঙ্কগুলোর স্থানীয় মান। এই জিনিসগুলা মাস্ট লাগে, এই জিনিসগুলা কি মাস্ট লাগে। এখন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে যদি একটু দেখাইতে চাই, কথার কথা, ধরো আমি এখানে কি লিখলাম, ধরো আমি লিখলাম হচ্ছে 420, কি লিখলাম? 420। ঠিক আছে, 420। এখন প্রথম নিজস্ব মানটা কি? নিজস্ব মানটা হচ্ছে, ভাইয়া দেখো নিজস্ব মানটা হচ্ছে 4, এটা ওর নিজস্ব মান, যে আমি 4। দেখো 2টাও নিজস্ব মান, যে ভাইয়া এটা আমার নিজস্ব মান 2। 0টা হচ্ছে ওর নিজস্ব মান, যে ভাইয়া আমি নিজে 0, আমি নিজে কি 0। এবার খেয়াল করো, নিজে 0। এবার খেয়াল করো, আমরা এইটা তো জানি, এই সবার ডানে যেটা থাকে তাকে কি বলা হয়? একক বলা হয়। তারপরে যেটা থাকে 2, এটাকে কি বলা হয়? দশক বলা হয়। তারপরে যেটা আছে 4, এটাকে কি বলা হয়? শতক বলা হয়। একক, দশক, শতক, এটা তো জানি, তাই তো? এই যে দেখো একক, দশক, শতক, এই জিনিসটা হচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির, এটা হচ্ছে এদের এই যে স্থানীয় মান। স্থানীয় মান দেখো, 0 একক, তাইলে ওর স্থানীয় মান ওর সাথে গুণ হবে, সেটা হচ্ছে কত? 1। দেখো 2 হচ্ছে দশক, দশক মানে কত? 10, এটা তো আমরা জানি তাই না? দশক মানে যে 10, এটা তো জানি, এটা হচ্ছে স্থানীয় মান, গুণ হবে। খেয়াল করো 4 হচ্ছে শতক, তার মানে ওর সাথে কত গুণ হবে? 100 গুণ হবে। কত গুণ হবে? 100। এইবার খেয়াল করো, এইখান থেকে যখন আমি সংখ্যাগুলো লিখবো, দেখো 4 গুণ 100 করলে কত হয়? 400। এটা কত? 20। শূন্য কত? শূন্য। এইগুলাকে যখন তুমি যোগ করবা, টোটাল সমষ্টি আসবে কত? 420। হ্যাঁ, এই হচ্ছে এই সংখ্যাটার পরিচয়। এবং দেখো সবার শেষে না, এটা নিচে এই যে ছোট করে বেস বা ভিত্তি লিখতে হয়। ঠিক এর পরের স্লাইডটাতে আমি তোমাদেরকে বেস বা ভিত্তিটা বুঝাবো। হ্যাঁ, তো দেখো এই যে 10 ডেসিমেল, আমরা রেগুলার লাইফে দেখো আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি এটাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কারণ দেখো আমরা দেখো একক, দশক, শতক, সহস্র, দেখো প্রথম ঘরের মান কত? 1, পরের ঘরের মান কত? 1-এর সাথে 10 গুণ করলে 10, তারপরের ঘরের মান কত? 10-এর সাথে 10 গুণ করলে 100, তারপরের ঘরের মান কত? 100-এর সাথে 10 গুণ করলে 1000। তাহলে দেখো প্রত্যেকটা ঘর কি 10 10 10 করে বৃদ্ধি পাচ্ছে না? এই জন্যই এইটা বেস হচ্ছে কত? 10। পরের স্লাইডে গেলে আরো ক্লিয়ারলি তোমরা এটা বুঝতে পারবা। ঠিক আছে, আরো ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আরো ক্লিয়ারলি এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে একটু জানাই দেই। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানাই দিই। ঠিক আছে, এই জিনিসটা এখানে একটু চাপাই রাখলাম। আরেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে কিছু কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয়। হ্যাঁ, কিছু কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয়। ধরো আমি এখানে একটা সংখ্যা লিখতেছি। হ্যাঁ, এখানে একটা সংখ্যা লিখতেছি, সংখ্যাটা হচ্ছে কত? 532.41। ধরো এই একটা জিনিস রাখলাম। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু জিনিস তোমরা আজকে একটু শিখে রাখো। ঠিক আছে, এখান থেকে কিছু কিছু জিনিস তোমরা একটু শিখে রাখো। দেখো এইখানে কিন্তু নাম্বারে দুইটা পার্ট আছে। নাম্বারে কয়টা পার্ট আছে? দুইটা। একটা হচ্ছে এই 532, আর একটা হচ্ছে এই 0.41। এই হচ্ছে দুইটা পার্ট। ঠিক আছে, এই যে যে দুইটা পার্ট, খেয়াল করো এই দুইটা পার্টের এই যে প্রথম যে পার্টটুকু আছে, প্রথম যে পার্টটুকু আছে এইটাকে বলা হয় ইন্টিজার নাম্বার। কি বলা হয়? ইন্টিজার নাম্বার, বা বাংলায় কি বলা হয়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলা হয়। দেখো এরপরে যে 41টা আছে না, এইটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং। কি বলা হয়? ফ্লোটিং।
বা বাংলায় এটাকে বলা হয় ভগ্নাংশ। কি বলা হয়? ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দেখো এই যে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, এই দুইটা জিনিসকে যে চিহ্নের মাধ্যমে পৃথক করা হয়, যে চিহ্নটার মাধ্যমে পৃথক করা হয়, খেয়াল করো, যে চিহ্নটার মাধ্যমে এই যে পৃথক করা হয়, এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট, যেটাকে আমরা পয়েন্ট বলে বলি, বা যেটাকে আমরা দশমিক বলি বাংলায়, সেটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে দেখো পরীক্ষার খাতায় কিন্তু রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা আসতে পারে ভাইয়া, যে রেডিক্স পয়েন্ট কি, সেখানে তুমি কি অ্যান্সার করবে? তোমার অ্যান্সারটা হবে এমন যে যে চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে পৃথক করা হয়, মাঝখানে যে চিহ্নটা বসায় তাকে কি বলা হয় ভাইয়া? রেডিক্স পয়েন্ট বলা হয়। আরেকটা জিনিস একটু শিখাই দিই, আরেকটা জিনিস একটু শিখে রাখো, সামনে হয়তো আরো কোথাও এটা আলাপ করবো। সেটা হচ্ছে দেখো, এই যে সবার প্রথমে যে চিহ্নটা থাকে, সবার পিছনে প্রথমে যেটা থাকে, এইটাকে বলা হয় MSB, বা এটাকে বলা হয় MSD। ঠিক আছে, এই এমএসবি বা এমএসডিটা কি জিনিস ভাইয়া? এমএসবি বা এমএসডিটা হচ্ছে, এমতে হচ্ছে মোস্ট, এসতে হচ্ছে সিগনিফিকেন্ট, এসতে হচ্ছে কি সিগনিফিক্যান্ট, আর ডিতে হচ্ছে ডিজিট, ডিজিট অথবা বিট, অথবা বিট। এটা হচ্ছে সর্বপ্রথম, মানে যে নাম্বারটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যার ভ্যালু সব থেকে বেশি। এবার খেয়াল করো, যার ভ্যালু সব থেকে কম, যার ভ্যালু সব থেকে কম, এই যে 1, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এলএসবি বা এলএসডি। ঠিক আছে, এইটার ফুল মিনিং কি? এইটার ফুল মিনিংটা হচ্ছে লেস লেস সিগনিফিকেন্ট ডিজিট অরবিট, ডিজিট অরবিট। তাহলে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা তোমরা সুন্দর মতো বুঝে গেলা। এখন এখান থেকে এবার আসলে আমরা একটু ভিত্তিটা বুঝি। কি বুঝি? ভিত্তিটা একটু বুঝি, যে ভাই ভিত্তিটা আসলে কি, কি হচ্ছে ভিত্তিটা আসলে কি, সেটা একটু বুঝি। দেখো একটু দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে, বুঝছো, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকের, কিসের মৌলিক প্রতীকের মোট অঙ্ক বা প্রতীক সমূহকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়, বেস বা ভিত্তি করা হয়। দেখো খেয়াল করো ভাই, এই যে একটা লাইন জাস্ট একটু বুঝো হয়ে যাবে। দেখো নর্মাল লাইফে আমরা কয়টা প্রতীক ব্যবহার করি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো নর্মাল লাইফে রেগুলার এই 0 থেকে 9টা, এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটের বাইরে কি কোথাও কিছু লাগে? লাগে না। তাহলে দেখো এখানে মোট কয়টা অঙ্ক? মোট কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। মোট কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। মোট যেহেতু 10টা অঙ্ক, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। মোট যেহেতু 10টা অঙ্ক লাগে, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? 10। এবার একটা জিনিস খেয়াল করো, এবার দেখো আরো দেখাই, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে 10, তাহলে দেখো একটা সংখ্যা একটু মাথায় রাখো। দেখো কোন সংখ্যা পদ্ধতির বেজ, খেয়াল করো, বেজ, হ্যাঁ বেজ, আর তাতে কি কি ডিজিট ব্যবহৃত হবে। হ্যাঁ, এটা আমরা কিভাবে হিসাব করব? এটা আমরা কিভাবে হিসাব করব? কিভাবে হিসাব করব খেয়াল করো, কোন একটা সংখ্যা পদ্ধতির বেজ যদি হয় n, তাহলে ডিজিট হবে হচ্ছে n-1। বেজ যদি n হয় তাহলে ডিজিট হবে হচ্ছে, সরি, বেজ যদি হয় n, তাহলে ডিজিট হবে 0 থেকে n-1 পর্যন্ত। বুঝতেছো না? বুঝতেছো না? এই যে দেখো খেয়াল করো, বুঝবা, খেয়াল করো। ধরো বললাম যে কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস 5, তাহলে বেস 5 হইলে ওই সংখ্যা পদ্ধতিতে ডিজিট হবে হচ্ছে 0, 1, 2, 3, 4। দেখো 4 মানে কত? 5 এর থেকে 1 কম, 5 এর থেকে 1 কম। দেখো n, এই যে n-1 কত? 4। n যদি 5 হয়, n-1 কত? 4 না? তাহলে এখানে নাম্বার হবে 0 থেকে n-1 পর্যন্ত। দেখো যখন বেস ছিল 10, তখন নাম্বারগুলো আসছে কি 9 পর্যন্ত। কথার কথা, ধরো বেস হচ্ছে 7, তাহলে এখানে নাম্বারগুলো কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6। ধরো বেস হচ্ছে কত? 3, তাহলে এখানে নাম্বারগুলো কি ইউজ হবে? 0, 1, 2। ভাই বুঝো না কি বুঝো না বলো? এখন দেখো এইখানে দেখো, এখানে আমি অনেকগুলো শব্দ লিখে রাখছি না, বাইনারি, ট্রাইনারি, কোয়ার্টাল, পেন্টাল, এত কিছু তোমাদের পড়া লাগবে না। দেখো এখানে জাস্ট একটু শর্ট, একটু মনে রাখার জন্য। দেখো বাইনারির বেস হচ্ছে, ওমা, দেখো বাইনারির বেস হচ্ছে 2। কেন 2? কারণ এখানে যে নাম্বারগুলো ব্যবহার করা হয় মাত্র দুইটা, শুধু 0 আর 1। দেখো ট্রাইনারি বেস 3, তাহলে এখানে হবে কত? 0, 1, 2। দেখো কোয়ার্টাল মানে কি? এটা 4, তাহলে এখানে কি হবে? 0, 1, 2, 3। দেখো পেন্টাল 5, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। দেখো হেক্সাল 6, তাহলে এখানে কি হবে? 0 থেকে 5 পর্যন্ত। পেন্টাল মানে কি? 7, সরি হেপ্টাল, সরি হেপ্টাল হচ্ছে 7, হেপ 7 মানে কি? 0 থেকে 6 পর্যন্ত। অক্টাল 8, এখানে কি? 0 থেকে 7 পর্যন্ত। ননাল, ননাল হচ্ছে কত? 9, 9 মানে কি? এখানে 0 থেকে 8 পর্যন্ত। ভাই এগুলো সব মুখস্থ করা লাগবে? তুমি বলো, এগুলো কি মুখস্থ করা জিনিস? অটোমেটিক্যালি বুঝে যাচ্ছ না?
অটোমেটিক্যালি বোঝার জিনিস, এগুলো মুখস্থ করার জিনিস না। ভাইয়া আমাদেরকে এই সবগুলো শিখতে হবে? সবগুলো শিখতে হবে না, আমাদেরকে মাত্র 4টা শিখলেই চলবে। কয়টা? মাত্র 4টা শিখলেই চলবে। কয়টা শিখলেই চলবে? মাত্র 4টা শিখলেই চলবে। হ্যাঁ, এবার আসো, এইবার আসো। এই যে দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তার মানে দেখো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ শুরুতে পড়ছিলাম না, বলছিলাম কিসের উপরে ডিপেন্ড করে? বেইজের উপরে ডিপেন্ড করে সংখ্যা পদ্ধতি হচ্ছে এই 4টা। সংখ্যা পদ্ধতি কয়টা? 4টা। দেখো এখানে বাইনারির বেস কত? 2, তাই না? অক্টালের বেস কত? 8। ডেসিমেলের বেস কত? 10। হেক্সাডেসিমেলের বেস কত? 16। বেস কত? 16। এখন একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, এবার দেখো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতি 0 1। দেখো খেয়াল করো, আমি একবার শুধু সংজ্ঞাটা একটু বলবো, তুমি দেখো তুমি পারো কিনা। হ্যাঁ, একবার আমি সংজ্ঞাটা বলবো, দেখো তুমি পারো কিনা। ধরো আসলো বাইনারি সংখ্যা কাকে বলে? বাইনারি সংখ্যা কি? তাহলে দেখো আমি সংজ্ঞাটা একটু বলতেছি। দেখো, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এবং যাতে ব্যবহৃত প্রতীকগুলো হচ্ছে 0 এবং 1 তাকে কি বলা হয়? বাইনারি সংখ্যা বলে। আবার বলতেছি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এবং ব্যবহৃত প্রতীকগুলো 0 আর 1 তাকে বলা হয় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এবার খেয়াল করো। অক্টা মানেই তো 8, তাই না? তাহলে যে সংখ্যা পদ্ধতির প্রতীক 8 এবং ব্যবহৃত প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7, সেই সংখ্যাকে কি বলা হয়? অক্টাল। দেখো অক্টাল সংখ্যায় কিন্তু কখনো 8 আসবে না, 9 আসবে না। অক্টাল সংখ্যায় সর্বোচ্চ নাম্বার কত? 7। বাইনারি সংখ্যায় কখনো 2 3 আসবে না। সর্বোচ্চ নাম্বার কত? 1। খেয়াল করো, ডেসিমেল মানে কত? 10। ডেসিমেল মানে কত? 10। তার মানে এখানে প্রতীক থাকবে কত? 0 থেকে 9 পর্যন্ত 10। 0 থেকে 9 পর্যন্ত 10। খেয়াল করো হেক্সাডেসিমেলটা একটু খেয়াল করো। হেক্সা মানে কত? 6। ডেসিমেল মানে কত? 10। তাহলে এই 6 আর 10 মিলেই হয়েছে কত? 16। তার মানে কি 16 মানে কি? এখানে আলটিমেটলি কি থাকবে? 0 থেকে 15 না? 0 থেকে 15 থাকার কথা না, কিন্তু এইটাকে আসলে 0 থেকে 15 বলা হয় না। 0 থেকে 15 বলা হয় না। এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় হচ্ছে, এটাকে কিভাবে লেখা হয়? এই 0 থেকে 15 না, এটা একটা ভুল কথা। এইখানে কথাটাকে এইভাবে লেখা হয়, এর প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। খেয়াল করে দেখো, 0 থেকে 9 মানে এখানে 10টা, এ থেকে এফ এখানে 6টা। এ বি সি ডি ই এফ 6, 10 আর 6 এই টোর মোট 16টা। এখন ভাইয়া এ বি সি ডি ই এফ কোত্থেকে আসলো? তাই না? আমরা তো নাম্বার পড়তেছিলাম, এর ভিতরে এ বি সি ডি কোত্থেকে আসলো? এর ভিতরে এ বি সি ডি আসলো কোত্থেকে? খেয়াল করো এইখানে, এই যে দেখো 9 না, 9 এর পরে হচ্ছে এ বি সি ডি ই এফ। একটা প্রবলেম হয়ে গেছিল। প্রবলেমটা কি শুনবা? প্রবলেমটা ধরো এই যে 0 থেকে 9 পর্যন্ত আসছে না, দেখো কাউন্টিং যখন করতেছি 0 1 2 3 4 5 6 7 8 9, প্রত্যেকটা দেখো একটা একটা করে প্রতীক। এখন হুট করে যখন 10 লেখা শুরু হইলো, ওমা মেশিন এটারে বুঝে না। মেশিনে লেখা হয় 10, মেশিন এটারে পড়ে 1 0। মেশিনে লেখা হয় 11, মেশিন পড়ে 1 1। মেশিনে লেখা হয় 12, ওমা মেশিন পড়ে 1 2। ওমা এ আমি কিতার মধ্যে আসি পড়িলাম। তখন সবাই একটা টেনশনে পড়ে গেল। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো সাকিবের ক্রাশকে ডুয়ালিপি। ডুয়ালিপি। এখন সাকিব ধরো লিপিকে ওর মনের কথা প্রকাশ করতে চাচ্ছে। এখন সাকিব লিপিকে যা মনের কথা প্রকাশ করে লিপি তা বুঝে না। সাকিব যাই বলে আই তোয়ারে ভালো পাই, মানে বুঝাইতে চাচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ওদিকে ডুয়ালিপি বলে আই ন বুঝি, মানে কি আমি বুঝতেছি না। সাকিবের মনের ভাষা যদি না বুঝে তাইলে তো কেমিস্ট্রি হবে? হবে না। তাহলে কিন্তু জমলো না খেলাটা। এই জন্য মনের ভাব বুঝাইতে, এই যে দেখো 2টা প্রতীককে যখন কম্পিউটার আলাদা আলাদা করে কাউন্ট করা শুরু করতেছে তখন কিন্তু আর খেলাটা জমতেছে না। তো এই 2টা প্রতীককে আলাদা আলাদা না করে যাতে এক প্রতীকে প্রকাশ করা যায় সেই জন্য তারা এই সিস্টেমটা বের করছিল। তখন তারা দেখো এই যে 10কে এ বলতো, 11কে বি বলতো, 12কে সি বলতো, 13কে ডি বলতো, 14কে ই বলতো, 15কে এফ বলতো। দেখো হয়েছে না সেই 0 থেকে 15। ভাই তাহলে কাটলেন কেন? খেয়াল করো এখানে কি লিখছিলাম 16 আর এখানে লিখছিলাম 0 to 15, লেখা কাইটা দিয়েছিলাম। হ্যাঁ, কেন কাটছিলাম? কারণ ভাই 0 to 15 এরা হয় না, এই যে লিখতে হয় এইভাবে 0 থেকে 9 এবং এ থেকে এফ। ঠিক আছে, এই কাউন্টিংটা একটু মাথায় রেখো। এ মানে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। ঠিক আছে, সামনে ম্যাথ করতে গেলে না এই জিনিসটা লাগবে। এইবার আসো, এই যে সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদটা না, এইগুলো নিয়ে সামনে আরো ডিটেলস কথাবার্তা আছে। হ্যাঁ, সামনে আরো ডিটেলস কথাবার্তা আছে। এই যে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে? কে আবিষ্কার করছে বাইনারি সংখ্যা? খেয়াল করো, দেখো ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল। দেখো এই যে জর্জ বুল, হ্যাঁ এটা পড়তে গেলে মনে হয় উচ্চারণটা হচ্ছে বুলি, পড়তে গেলে উচ্চারণটা কি হয়? বুলি। প্রথম দিক যখন আসলো না আইসিটিটা, তখন আমাদের সময় যে বইগুলো বেরোইছিল ওইখানে লেখাই থাকতো জর্জ বুলি। কি লেখা থাকতো জানো? জর্জ বুলি বলতো, জর্জ বুলি।
তো ওই বুলিটা হবে না আসলে, ঠিক আছে, জর্জ বুল হবে। জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। উনি আর একটা কঠিন জিনিস আবিষ্কার করে রেখে গেছে, যেটা তোমাদের 3.2 ডিজিটাল ডিভাইস পুরোটা পড়া লাগবে, যেই জিনিসটা ওইটা এই মামুর বেটা বানাইতে গেছে, বহুত ক্যাটাল করে রেখে গেছে জীবনে, ঠিক আছে। ওর মনে হয় সাংসারিক জীবনে সুখ ছিল না। সাংসারিক জীবনে সুখ থাকলে তুই বেটা তোর পছন্দের মানুষটা নিয়ে তুই ঘুরবি ফিরবি খাবি দাবি মজা করবি, তোর এইসব আবিষ্কার করার কি দরকার ছিল? কনফার্ম ও সাংসারিক জীবন সুখের ছিল না, এই জন্য বইয়ে এডি বানাইতো। বাসায় যেতে ভালো লাগতো না, এনে থাকতো। আমার যেন বাসায় যেতে ভালো লাগে, ক্লাস বাদ দিয়ে ক্লাস শেষ হইতে পারে না, এই এমনি চুটকি দিয়ে বাসায় জায়গা, আমার বাসায় যেতে ভালো লাগে, ঠিক আছে। এখন খেয়াল করো, দেখো বাই, দেখো এই যে বাইনারিটা আসছে কোথা থেকে, বাই, বাই শব্দের অর্থ হচ্ছে কত? দুই। বাই শব্দের অর্থ কত? দুই, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস মাথায় রাখো, এই বাইনারিটা হচ্ছে মেশিনের ভাষা। বাইনারিটা হচ্ছে মেশিনের ভাষা। দেখো যত মেশিন আছে এই যত ডিজিটাল ডিভাইস আছে, তোমার ফোন, এই যে স্মার্টবোর্ড, এই যে ক্যামেরা, এই যে ঘড়ি, এই যে ল্যাপটপ কম্পিউটার, না সবাই মেশিন, এই সবার মেশিনের ভাষা হচ্ছে এই বাইনারি। এখনো পর্যন্ত সেই যে আবিষ্কার হয়েছে থেকে এই পর্যন্ত মেশিনের ভাষা একটাই, সে হচ্ছে বাইনারি। বাংলা ভাষা মোদের প্রাণের ভাষা, বাইনারি মেশিনের প্রাণের ভাষা। তাহলে কম্পিউটারের ভাষা কি? বাইনারি। এমসিকিউ আসলে তো বলবা না ভাইয়া আপনি তো পড়ান নাই কম্পিউটারের ভাষা, আপনি তো বলছেন মেশিনের ভাষা। তো কম্পিউটার কি? কম্পিউটার কি মেশিন না? এবার যদি বলে ক্যালকুলেটরের ভাষা কি, আল্লাহ ভাইয়া তো এটা পড়াই নাই, ঠিক আছে, একটু নিজের বুদ্ধিটা চালাইও। সব যদি আমি বলে দিই তা তোমার বুদ্ধি রেখে কি করবা? তোমার বুদ্ধিটা বের করে ডাস্টবিনে ফেলাই দাও, কালকে সকালে কাজের বউ এসে নিয়ে যাবে না, ঠিক আছে। নিজের বুদ্ধিটা একটু কাজে লাগাইও। এরপরে কি বলতেছে দেখো, খেয়াল করো, সংজ্ঞাটা কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে। এখন দেখো এইখানে নাম্বারটা লেখার পরে এই যে দেখো দুইটা নিচে লিখছে একটু, ঠিক আছে। এইখানে কি বলছে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক ব্যবহার করা হয় তাই এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। এখন দেখো কোনো নাম্বারকে প্রকাশ করার নিয়মটা হচ্ছে এরকম, এইখানে নাম্বার লিখে নিচে কি লিখতে হয়? নিচে লিখতে হয় হচ্ছে বেস, নিচে লিখতে হয় কি? বেস। তাহলে দেখো আমি যদি একটা বাইনারি নাম্বার যদি লিখি, একটা এক্সাম্পল যদি লিখি বাইনারি, তাহলে এক্সাম্পলটা কেমন হবে? ধরো একটা সংখ্যা এমন না, ধরো 101,001, নিচে কি লিখবো? 2। এই নিচের 2টা দেখেই বুঝতে পারবা যে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, ঠিক আছে। এই নিচের 2টা দেখেই তোমরা কি বুঝবা যে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। তাইলে বলো তো আমি এখানে যে নাম্বারটা লিখতেছি, একটু বলো তো এই নাম্বারটা সঠিক কিনা? একটু বলো তো, আমি মাত্র যে নাম্বারটা লিখলাম এই নাম্বারটা সঠিক নাকি ভুল? অবশ্যই ভুল। কারণ কেন ভুল? কারণ স্যার এই যে এখানে আপনি 2 লিখেছেন, এই 2 হবে না, এইখানে সর্বোচ্চ নাম্বার 1 এর থেকে বড় নাম্বার হবে না, তাই এটাকে বলা হয় হচ্ছে 2। এখন আরেকটা সংজ্ঞা তোমরা এখানে একটু ছোট করে চিকনে শিখে রাখো, সেটা হচ্ছে বিট। বিট কি? এটার সাথে সম্পৃক্ত, রিলেটেড, তাই আমি আমাদের বিট কি। দেখো বিটের ফুল মিনিং কি জানো? বিটটা আসছে কোথা থেকে? বিট আসছে হচ্ছে বাইনারি ডিজিট থেকে। বিট আসছে কোথা থেকে? বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিটের শর্ট ফর্ম হচ্ছে বিট। বাইনারি ডিজিটের শর্ট ফর্ম কি? বিট। বাইনারি ডিজিটের শর্ট ফর্ম কি? বিট। তাহলে দেখো 0 এবং 1 কে কি বলতেছি? 0 এবং 1 কে 0 এবং 1 কে বিট বলে। 0 এবং 1 কে বিট বলে। তার মানে বুঝতেছো, ওই যে বাইনারি বাদে বাকি যত নাম্বার আছে, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, প্রত্যেকটাকে বলা হয় ডিজিট, শুধু বাইনারিটাকে বলা হয় বিট। বুঝতে পারতেছো? ওদিকে কি বলতেছি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সবগুলাকে কি বলা হয়? ডিজিট। শুধুমাত্র বাইনারিটাকে কি বলা হয়? বিট বলা হয়। বুঝতে পারতেছি? আসো পরেরটা, অক্টাল সংখ্যা পদ্ধতি কিসনে আবিষ্কার কিয়া? দেখো সুইডেনের রাজা সপ্তম চার্লস, কে? সুইডেনের রাজা সপ্তম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। দেখো অক্টা শব্দের অর্থ কি? 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি 0 থেকে 7 প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলে। আর অক্টাল সংখ্যা পদ্ধতি কি? এই যে এটা, হ্যাঁ এখানে লেখাগুলো আসলে এমন হবে যে 1 2 0 আর এই যে বেজ 8টা হবে একটু নিচে, হ্যাঁ একটু নিচে, এখানে নিচে দিতে মনে হয় ভুলে গেছে। এখন দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি প্রতীক ব্যবহার করা হয় দেখে এর ভিত্তিগত 8, এগুলো তো আমরা জানি। এইখানটা একটু দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কে 3 বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়। 3 বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়। এইটা তো বুঝলাম না ভাইয়া, সব বুঝলাম কিন্তু অক্টালকে 3 বিট কেন বলা হবে এইটা একটু বুঝে না ভাইয়া। দেখ অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8, বুঝছো? 8। আর যেহেতু কি বলছে বিট, দেখো বিট মানে কি? বিট মানেই বাইনারি, মাথায় রাখতে হবে। বিট মানেই কত? বাইনারি। বিট মানেই কত? বাইনারি। দেখো 8, অক্টালের বেস 8, বাইনারির বেস কত? 2। বুঝছো? অক্টালের বেস কত? 8, আর বাইনারি যেহেতু বিটের সাথে তুলনা করছে, বাইনারির বিট কত? 2। এবার দেখো 2 টু দি পাওয়ার 3 করলে 8 হয় না? হ্যাঁ, এই জন্য এটাকে 3 বিট কোড বলা হয়। তাও চিন্তা করো না, যখন আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো দেখবে অনেক ইজি, সব পেরে যাচ্ছ। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি প্রতীক বা চিহ্নকে
3 বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়। এই প্রকাশ করাটা আমরা পরের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রকাশ করাটা। ঠিক আছে, আপাতত এটা নিয়ে মোটেই মাথা ঘামায় না, মোটেই শরীরের উপরে প্রেসার নিও না ভাইয়া। ঠিক আছে, মোটেই প্রেসার নিও না। তাহলে দেখো, এখন যদি আমি দুইটা এক্সাম্পল লিখতে চাই, ঠিক আছে, দুইটা এক্সাম্পল যদি লিখতে চাই, তাহলে কেমন হবে? ধরো আমি এটা লিখলাম 247.31 অক্টাল, তাই না? এটা একটা অক্টাল নাম্বার। ধরো আবার একটা লিখলাম 391.46, এটা একটা অক্টাল নাম্বার। তারপর ধরো আবার কি লিখলাম এখানে, এই যে 250.67, এই হচ্ছে অক্টাল নাম্বার। দেখো আমি যে অক্টাল নাম্বারগুলো লিখছি সবগুলো ঠিক আছে না? এর ভিতর কি কোনোটা ভুল আছে? কোনোটা ভুল নাই। ভুল থাকলে বলে দেখাও, আছে কোনো ভুল আছে? বলো দেখি। এই নাম্বারটা ভুল, এই নাম্বারটা ভুল। কেন? দেখো এখানে 9 আছে না, দেখো এই যে 9, এই যে 9 আছে না, এই 9টা নট সাপোর্টেড, নট সাপোর্টেড। কেন? অক্টাল, অক্টালের সর্বোচ্চ নাম্বার কত? 7। 7 এর থেকে বড় কোনো সংখ্যা থাকতে পারবে না। এমনকি কোনো সংখ্যার ভিতরে যদি 8 আসতো সেটাও ভুল হইতো। শুধু অক্টাল বেস যা হবে তার থেকে এক কম থাকতে হবে অবশ্যই, সর্বোচ্চ হইতে হবে কত? 7। 7 এর থেকে বড় হইলে চলবে না। ঠিক আছে, কনফার্ম, এটা বুঝে গেছো। এরপরে দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটা সহজ, এটা তো আমরা রেগুলার লাইফে ইউজ করি। দেখো ডেসি শব্দের অর্থ হলো 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টা প্রতীক ব্যবহার করা হয় 0 থেকে 9 তাকে বলা হয়, এই যে এটা 120, এটা অ্যাকচুয়ালি লেখাটা হবে এরকম 120, 10টা হবে কোথায়? নিচে। এই তানজিম ফাঁকি দিছে, ওর কোনো দোষ, আমার কোনো দোষ না। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেস বা ব্যক্তিগত 10। দেখো প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রচলন শুরু হয়, তাদের থেকে আরবীয়রা ওই যে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি থেকে এই জিনিসটা আসছে। ঠিক আছে, এই যে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি থেকে আসছে, এটা তো আজকে আমরা তোমাদেরকে পড়াই দিলাম, তাই না? এর এক্সাম্পল কেমন? ধরো এর এক্সাম্পল হচ্ছে এই যে 69, হ্যাঁ, ডেসিমেল দিলাম 10। এখানে তো সব সাপোর্টেড, 0 থেকে 9 পর্যন্ত সব সাপোর্টেড, এই যে 0 থেকে 9 পর্যন্ত সব সাপোর্টেড। ওকে, এরপরে দেখো নেক্সট হেক্সাডেসিমেল, এই সর্বশেষটা, শেষ ভাই, আর কত পড়াবো বলো, এই শেষটা। ঠিক আছে, এই হচ্ছে শেষটা পড়াচ্ছি তোমাদেরকে। কি বলতেছে দেখো, ডেসিমেল শব্দটির দুইটা অংশ থাকে। একটা অংশ হলো হেক্সা যার অর্থ 6, আর একটা হচ্ছে ডেসিমেল যার অর্থ হচ্ছে 10, মানে কি 16। ঠিক আছে, যে সংখ্যা পদ্ধতিতে 16টি অর্থাৎ 0 থেকে 9 এবং এ থেকে এফ প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন এখানে একটা নাম্বার লিখছে 1209A, এই যে দেখো নাম্বারটা লিখছে 1209, এই যে এখানে এ লিখছে, হেক্সাডেসিমেল। হ্যাঁ, নাম্বারটা কারেক্ট। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়, তাই এর বেস 16। ঠিক আছে, এই ডিটেলস তো আমি তোমাদেরকে দেখাইলাম যে এবিসিডির মান কি, এটা আগেই লিখে আসছি, তাই এখানে আর লিখলাম না। ঠিক আছে, তাই এখানে আর কি লিখলাম না। ঠিক আছে, এই যে আচ্ছা তারপরে একটু লিখে দেই। ধরো 0 থেকে 9 পর্যন্ত 10টা তো গেলই, এরপরে 10, 10 মানে কি এ, 11 মানে কি বি, 12 মানে কি সি, 13 মানে ডি, 14 ই, 15 এফ। ঠিক আছে, এর থেকে বেশি আর এখন লিখলাম না। ঠিক আছে, আবার দেখো কি বলতেছে, দেখো এই সংখ্যা পদ্ধতিটার আবার কি বলে, দেখো এই সংখ্যা পদ্ধতিটার আবার 4 বিট সংখ্যা পদ্ধতি বলতেছে। কেন? দেখো 4 বিট, বিট মানে কি আবার বাইনারি। দেখো হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, বাইনারির বেস 2। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16। হ্যাঁ, এই হিসাবটা বুঝাবো পরে তোমাদেরকে। হ্যাঁ, এখন প্যারা নিও না, জাস্ট একটু শিখে রাখো, পরে দেখবে এক সময় যে বলবা ও ভাইয়া ইয়ে বাত হে। ধরো এটা ম্যাথ তোমরা এইভাবে পড়লা, ঠিক আছে, এইভাবে ধরো একটা ম্যাথ পড়লা, বিজ্ঞানী, ধরো একটা কোশ্চেন আসছে এইভাবে পরীক্ষার হলে, তোমাদের পরীক্ষার হলে ধরো একটা কোশ্চেন আসছে এরকম, বিজ্ঞানী লাবিবা, কে? বিজ্ঞানী লাবিবা তার নামে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, নামে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো। ঠিক আছে, ও ওর নামে আবিষ্কার করলো। ঠিক আছে, এবার আবিষ্কার করলো, এবার দিল তার নাম দিল, বলছি না তার নাম অনুসারে, তাইলে কি দিল? নাম দিল হচ্ছে কি লাবিবা ভিত্তিক সংখ্যা পদ্ধতি, লাবিবা ভিত্তিক সংখ্যা পদ্ধতি, লাবিবা ভিত্তিক কি সংখ্যা পদ্ধতি। লাবিবা ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেহেতু এটা, এখন কি বলতেছে লাবিবা ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, পদ্ধতি এবং তার ভিত্তি 6, এবং তার ভিত্তি কত ধরলো? 6। ধরলো তার ভিত্তি কত? 6। এখন দিয়ে এখানে তোমাদেরকে কোশ্চেনটা করে দিল যে সংখ্যা পদ্ধতিটি আলোচনা করো। সংখ্যা পদ্ধতিটি আলোচনা করো।
সংখ্যা পদ্ধতিটি কি করো, আলোচনা করো। এই যে এটা দিয়ে দিল। কেমনে করবা বলো, কেমনে করবা? সংখ্যা পদ্ধতির ভিত্তিটা যদি 6 হয় তাইলে ওর ব্যবহৃত প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4 5। আর কিছু আলোচনা করার আছে? এটাই যে ও যে সংখ্যা পদ্ধতির ভিত্তি যেহেতু 6, তাহলে এখানে 6টা প্রতীক ব্যবহার করা হবে এবং প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 1 2 3 4 5, তাই না? ওকে, এরপরে আসো দেখো, এখানে 3 পেজ মিলে আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে রাখছি। অবশ্যই এগুলো আমি পড়াচ্ছি না, আমি যে দিয়ে দিচ্ছি এগুলো তোমরা নোটে অ্যাড করো, ঠিক আছে? দেখো, ব্রাজিলের কোন আদিবাসীরা 1 এবং 2 এর বেশি গুনতে পারতো না? পিরাহা। ব্রাজিলের পিরাহা অধিবাসীদের 1 এবং 2 এর বেশি সংখ্যাকে কি বলে? অনেক। ঠিক আছে, মানে আমরা যেমন বলি না, যখন আর গুনতে পারবো না তখন অনেক। সুমেরীয় ব্যাবিলিয়ন সংখ্যা কত ভিত্তিক ছিল? 60 ভিত্তিক। মিশরীয় সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল? 10 ভিত্তিক। মিনিট এবং ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে? 60 দিয়ে। ঠিক আছে, এই দেখো এখানে আবার ঘাট হয়ে গেছে, এটা ঘাট না, এটা হবে 60। ঠিক আছে, ঘাট না, এটা হবে হচ্ছে 60। ঠিক আছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি 60। এখন খেয়াল করো, এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো তোমরা একটু পড়ো। হ্যাঁ, আজকে যা পড়াইছি এখান থেকে জ্ঞানমূলক, কারণ এখান থেকে ম্যাক্সিমামই আসে জ্ঞানমূলক আর এমসিকিউতে, জ্ঞানমূলক আর এমসিকিউতে। তো এই যে 30-32টা মতো জ্ঞানমূলক কোশ্চেন আছে, এইগুলো একটু নিজেরা পড়ে নিও। এরপরে খেয়াল করো অনুধাবনমূলক কয়েকটা কোশ্চেন, জাস্ট একটু দেখাই দিচ্ছি। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন? আমরা পড়ছি না, 3টা জিনিস প্রয়োজন। 3টা জিনিস প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছে তার নিজস্ব মান প্রয়োজন। কি প্রয়োজন? সর্বপ্রথম হচ্ছে তার নিজস্ব মানটা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে তার বেস প্রয়োজন, বেস বা ভিত্তি প্রয়োজন। আর তারপরে হচ্ছে কি স্থানীয় মানটা প্রয়োজন। স্থানীয় মান, 3টা জিনিস প্রয়োজন। এটা তো তোমরা বুঝো, তাই তো? সেম একটা কোশ্চেন দেখো, 11 10 কে পজিশনাল সংখ্যা বলা হয় কেন? কারণ এখানে এই 1 নামে 2টা সংখ্যা আছে, তাদের নিজস্ব মান আছে। এইখানে এই যে ভিত্তি দেওয়া আছে 10, হ্যাঁ, এবং এদের প্রত্যেকের একটা স্থানীয় মান আছে, তাই এটা পজিশনাল সংখ্যা। ঠিক আছে, দেখো এগুলো সব বোর্ড কোশ্চেন, সব বোর্ড কোশ্চেন এইগুলা। ঠিক আছে, আমি প্র্যাকটিস শিট দিলে সেখানে এগুলো সব থাকবে। আজকে জাস্ট একটু প্রশ্নের নমুনা তোমাদেরকে দেখাইলাম যে আইসিটির প্রশ্নগুলো আসলে কেমন হয়। এই যে খেয়াল করো, ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। ডিজিটাল ডিভাইসে কোন সংখ্যা ব্যবহার করা হয়? বাইনারি না? মানে ওই যে মেশিনগুলোতে ব্যবহার করা হয় বাইনারি। এই যে ব্যাখ্যা করে দিছি। দেখো, 2670 10 সংখ্যা কম্পিউটার সরাসরি গ্রহণ করে না। কারণ কি? কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বাইনারি বুঝে। কম্পিউটার কি বুঝে? বাইনারি বুঝে, এবং এটা একটা ডেসিমেল নাম্বার, বেজ আছে 10, তাই কম্পিউটার এটা সরাসরি বুঝে না, একে বাইনারিতে কনভার্ট করতে হয়। এইটার ব্যাখ্যা এইগুলো তোমরা একটু জাস্ট পড়লেই বুঝবা। দেখো, এই যে দেখো 298 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। দেখো, সংখ্যাটা তো একটা ভুল সংখ্যা। সংখ্যাটা কি সংখ্যা? ভুল সংখ্যা। কেন? কারণ এই যে দেখো কি আছে, 9 আছে, এটা কি নট সাপোর্টেড। 8 আছে, নট সাপোর্টেড। তাহলে সংখ্যাটা কি সঠিক না? তোমরা তো জানো, এটা বলে দিবা, এই ব্যাখ্যা। এবার দেখো, অক্টাল 3 বিটের কোড বুঝিয়ে লেখো। ওই যে জিনিসটা আমরা পড়লাম সেটাই। ঠিক আছে, পড়লাম। থ্যাংক ইউ, অনেক পড়াই ফেলছি ভাই আজকে। এত পড়ানোর আশা ছিল না, যে আমি ভাবি নাই যে এত বড় হবে। কিন্তু তোমরা যে আমার অ্যাকসেপ্ট করছো, এই যে এত জন পর্যন্ত এখনো ক্লাসের শেষ পর্যন্ত আসো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, ভালো। দেখো, পরের ক্লাসে আমরা যেটা পড়বো সংখ্যা পদ্ধতির রূপান্তর, এবং এইখান থেকে নিশ্চিত 3 মার্ক তোমার পরীক্ষায় আসবেই। 3 মার্ক একটা সৃজনশীলের গতে আসবেই, সেটার সাথে আরো 2-1টা এমসিকিউ পাবা। নেক্সট ক্লাসের টপিক থেকে 5 মার্ক কমন পাবা। ঠিক আছে, এখন সংখ্যা পদ্ধতির রূপান্তরে টোটাল 12টা রূপান্তর, ওইখান থেকে আমরা হচ্ছে এই করবো। এগুলো তোমরা এখন দেখতে গেলে মাথা ব্যথা গুলাই যেতে পারে, গুলাইও না। পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই বাই।